চাচ্চু, আমাদের কি লজ্জা পাওয়ার ভান ধরতে হবে? মুখে রুমাল ধরে রাখবো? কতক্ষণ রাখবো টাইম বলে দাও। এই কথা শুনে সাফওয়ান চৌধুরী হতবাক হয়ে বললেন, তোরা কি লজ্জা পাচ্ছিস? একেবারে যে পাচ্ছি না তা না, নতুন বার হিসেবে একটু একটু পাচ্ছি আর কি। আরে বেটা, ছেলে মানুষের আবার কিসের লজ্জা? আমিও তো রুবার আর শুদ্ধকে এটাই যে বোঝাচ্ছি, কিন্তু ওরা বললো একটু লজ্জা না পেলে নাকি শাহাদত চৌধুরী বউ দেবে না, তাই ভান ধরার রিহার্সাল করছিলাম। এই কথা শুনে সাফওয়ান চৌধুরী হেসে ফেললেন। নজর ঘুরিয়ে তাকালেন তিন ছেলের দিকে, মুখ ভরে হাসলেন, তবে কিছু বললেন না। ছেলেরা বড় হলে বাবার মুখের উপর প্রশংসা করতে পারে না, করলে ছেলেরা লজ্জা পায়। তবে বিপরীতে কিছু বলার আগেই নিচ থেকে পুনরায় ডাক ভেসে এলো। উনি ওদেরকে নিয়ে নিচে নামলেন। সায়ন, শুদ্ধ, রুবাব তিনজনে বরের বেশি ড্রয়িং রুমে শারাফাত চৌধুরীর সামনে দাঁড়ালো। লম্বা চওড়া তিন সুদর্শন যুবককে দেখে চোখ জুড়িয়ে এলো শারাফাত চৌধুরী। মনে মনে যা বলেন আজও সেটাই বললেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক। ছেলেরা ছোট থাকতেও যখনই একসঙ্গে সাথে নিয়ে বের হতেন তখন প্রায় অনেকেই ছেলেদের দিকে তাকিয়ে থাকতো, সুন্দর সুন্দর বলতো, আদর করে কাছে রাখতে চাইতো। ঘুরে বাড়ি আসতে না আসতেই দেখা যেত ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে। পরে একদিন শুক্রবারের নামাজের পর মসজিদের এক ইমাম ওনাকে ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। বলা বাহুল্য, এখনও যখনই ওনার মনে হয় কোনো পোশাকে ছেলে বা মেয়েদের একটু বেশি ভালো লাগছে, তখনই উনি এই দোয়া পড়ে দেন। মুখ স্থির, চোখ স্থির, অথচ মনে মনে দোয়া জপে ফেলেন। আজও তাই করলেন। এরপর উনি সবার প্রথমে সায়নের মাথায় পাগড়ি পরিয়ে মুখে মিষ্টি তুলে দিলেন, একটু পানি খাইয়ে তারপর বুকে জড়িয়ে ধরলেন, হাসি মুখে শুভ বিবাহের শুভেচ্ছা জানালেন। ছাড়তে গেলে কেন জানি সায়ন ছাড়লো না, ওভাবে দাঁড়িয়ে রইল, মুখে কিছু বলল না, কিচ্ছুটি না। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে ছেলেটা কি খুব কষ্ট পাচ্ছে আপন বাবা মার জন্যে? পাওয়াটাই তো স্বাভাবিক। সায়ন বুকের সাথে লেগে গেছে দেখে শারাফাত চৌধুরীও ছাড়ানোর চেষ্টা করলেন না, বরং বাঁধন শক্ত করলেন, বিড়বিড় করে আওড়ালেন, আব্বা, আমার আব্বা যান। সায়ন চোখ বন্ধ করে চুপ করে রইল। ভয়ও পেল, ঝরঝর করে কেঁদে ফেলার ভয়। শারাফাত চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে বোঝালেন, এতদিন ছায়া হয়ে পাশে ছিলেন, থাকবেন। সায়ন মৃদু মাথা নেড়ে সরে দাঁড়ালো। একইভাবে ইনি শুদ্ধকেও পাগড়ি পরিয়ে দিলেন, মিষ্টি মুখ করিয়ে বুকে জড়িয়ে নিলেন। ছেলেরা বড় হয়ে গেলে বুকে জড়ানোর এই মুহূর্তটুকু সহজে আসে না। ছেলেরাও বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে না। আজ সুযোগ বুঝে শারাফাত চৌধুরী শুদ্ধকেও বুকে জড়িয়ে নিলেন, বললেন, বাবার প্রতি অভিমান জমিয়ে রেখো না মাইসান, তোমাদের দাম্পত্য জীবনের জন্য অনেক দোয়া রইল। শুদ্ধ মৃদু মাথা নাড়িয়ে সরে দাঁড়ালো। উনি এবার রুবাবের সামনে দাঁড়ালেন। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দৃষ্টিজোড়া মেঝেতে স্থির। তারও তো বাবা নেই। এই বিশেষ দিনে নিজের হাতে পাগড়ি পরিয়ে দোয়া করে বুকে জড়িয়ে নেওয়ার মানুষটা ওই অন্ধকার কবরের বাসিন্দা। বাবাকে ছাড়া, বাবার দোয়া ছাড়া তাকে আরেকটা শুভ কাজ সারতে হবে। শারাফাত চৌধুরী হাসি মুখে আরেকটা পাগড়ি রুবাবের মাথায় পরিয়ে দিতে ছেলেটা বুকের সঙ্গে লেগে গেল। সবাইকে চমক দিয়ে রুবাব ঝরঝর করে কেঁদে ফেলল। উপস্থিত সবাই কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন। রক্তে মাংসে গড়া প্রতিটা মানুষের জীবনে গোপন কিছু অপূর্ণতা থাকে, না পাওয়ার আফসোস থাকে। এটা যেমন সবাই দেখে না, দেখলেও বুঝে না। ছেলেটা ভালো চাকরি করে, ভালো পরিবারের ছেলে, অনেক কষ্টের ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে। অবশ্যই এটা খুশিরই সংবাদ, কিন্তু এই খুশির দিনে বাবা নামক ছায়াটা তার মাথার উপরে নেই। বাবা থাকলে দিনটা হয়তো অন্যরকম হতো, পরিপূর্ণ হতো। এদিকে শতরূপা চৌধুরীও রান্নাঘরের এক কোণে কেঁদে লাল হওয়া চোখে দেখলেন রুবাব আর তার মামার বুকে কত স্নেহের সাথে ধরে আছে মামাকে। বাবার জন্য রাখা শূন্য সেই আসনটা মামাকে দিয়ে পূর্ণ করা আর কি নিদারুণ চেষ্টা তার। সৌভাগ্য করে ভাইদেরও পেয়েছে, যারা ওনার স্বামী বিয়োগের পরও সব দিক থেকেই মনোবল, শক্তি, সাহস জুগিয়ে আসছেন। তখনই নতুন বর এসেছে, রব উঠল। চৌধুরীর গিন্নিরা নতুন বরকে মিষ্টিমুখ করিয়ে গাড়ি থেকে নামানোর জন্য ছুটলেন। মূল ফটকে গিয়ে দাঁড়ালেন। দরজা খুলে আগে কামরান, স্যান্ডি, হাসান নামলো, এরপর নামলো অর্ক। তখন একে একে সায়ন, শুদ্ধ, রুবাব এসে অর্কের আরেক পাশে দাঁড়ালো। অর্ক এ বাড়ির জামাই, তাই তাকে দিয়ে কাজ শুরু হলো। শাহাদাত চৌধুরী এগিয়ে এসে স্বর্ণের রিং গলাচ্ছেন আর হাতে ওয়াচ পরাতে গেলে অর্ক শুদ্ধের দিকে তাকালো। এসব তার পছন্দ না। অর্কের দৃষ্টি বুঝে তখন শাহাদাত চৌধুরী হাসতে হাসতে বললেন, তাকিয়ে লাভ নেই, তোমার বন্ধুকেও পড়তে হবে, এজন্যই সবকটাকে এখানে দাঁড় করিয়েছি। এরপর অর্কের সঙ্গে বাড়ির ছেলেদেরও নতুন বড়ের মতো সাদরে গ্রহণ করা হলো। যদিও এটা বড়দের গোপন প্ল্যান ছিল, এত মানুষের ভিতরে কিছু বলা ঠিক হবে না ভেবে তারা আপাতত চেপে গেল। চারজন একে একে হেঁটে আসার সময় আচমকায় সকলে চেঁচিয়ে উঠল, সিটি বাজালো। পেছনে ঘুরে তাকাতে তাকাতেই যার যার সহধর্মিনী বাম পাশের জায়গা দখল করে দাঁড়ালো।
তাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে সঙ্গে হাঁটতে লাগলো। চারজন ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। ক্যামেরাম্যান ক্লিক ক্লিক শব্দে ছবি উঠাতে লাগলো। বউদের আগমন যেভাবে হবে তারা জানতো না, ভাবেনি এমনভাবেও হতে পারে। সচরাচর বর স্টেজে থাকে, বউ একটু পরে আসে। তারা ভেবেছিল এমন কিছুই হবে, কিন্তু এখানে ঘটলো উল্টো কিছু। আর এই উল্টো কিছু ঘটানোর কারিগর সিরাত। ওনার মতে যার সঙ্গে আজীবন পথ চলতে হবে, চলতে ইচ্ছুক, তাহলে শুরু থেকেই পথ চলা সঙ্গী হতে সমস্যা কি? এদিকে চার বরই থমকে দাঁড়িয়ে গেছে বউ বেশে যাচ্ছে আর প্রিয়সীকে দেখে। কারো মুখে কোনো কথা নেই, তবে এক একজনের চোখে মুখে মুগ্ধতা ঝরে পড়ছে। শখ, স্বর্ণ, শীতল, ঐশ্বর্য কারো মুখে ভারী মেকআপ নেই, অতিরিক্ত সাজ নেই, তবুও তাদের ড্রেস আপ, পরিপাটি লুক, চোখের কাজল আর হালকা লিপস্টিকে অনিন্দ সুন্দর লাগছে। সায়নের কালো শেরওয়ানির সঙ্গে মিলিয়ে স্বর্ণের পরনে সাদামাটা কাজের গোল্ডেন লেহেঙ্গা, শুদ্ধর অফ হোয়াইটে শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শীতলের পরনে অ্যাশ কালার লেহেঙ্গা, রুবাবের ব্লু শেরওয়ানির সঙ্গে মিলিয়ে ঐশ্বর্যের পরনে ডার্ক রেড লেহেঙ্গা, অর্কের অলিভ কালার শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শখের পরনের ব্লাশ পিঙ্ক লেহেঙ্গা, ড্রেস আপ চমৎকারভাবে মিলিয়ে তারা। আশেপাশে অনেক মানুষের ভিড়, তাদের দৃষ্টি স্থির ওদের চার জোড়ার দিকে, তাই কেউ কিছু বলল না। পুনরায় পথ চলতে লাগলো। সবার বড় সায়ন, তাই সায়ন স্বর্ণ, এরপর শুদ্ধ শীতল, এরপর রুবাব ঐশ্বর্য, তারপর অর্ক শখ। তারা ধীরে সুস্থে হেঁটে স্টেজে উঠে বসলো। কয়েকজন ক্যামেরাম্যান এসে ছবি তুলতে থাকলো। উপস্থিত মেহমানরা বর বউকে দেখতে ব্যস্ত। সবার মুখে একই কথা, চার জোড়াকে ভালো মানিয়েছে। রাত জটক যেন। ঘরে বিয়ে করলো, এখন টিকে থাকলেই হয়। এত কথা, এত মানুষ, এত আয়োজনকে অগ্রাহ্য করে স্বর্ণ হঠাৎ ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনার। তখন সায়ন নিচু স্বরে বলল, এত মানুষের ভিড়ে বউয়ের দিকে তাকিয়ে শান্তি পাচ্ছি না। এটুকু বলে থামলো, তারপর পুনরায় বলল, তোকে মন ভরে দেখার সময়টুকু দিস জান প্লিজ। স্বর্ণ দৃষ্টি সরিয়ে নিল। ঠোঁটের কোণে মুচকি হাসি। ঘটা করে জিজ্ঞাসা করতেও হলো না তাকে দেখতে কেমন লাগছে। তার আগে সায়ন তার জবাব দিয়ে দিল। এতক্ষণ শীতল দৃষ্টি নত রাখলেও এবার আর চোখে তাকালো শুদ্ধের দিকে। সে বলতে বলতে মানতে বাধ্য। তার বিশুদ্ধ পুরুষ আসলেই সুপুরুষ, সুদর্শন পুরুষ। তবে এত সুদর্শন হওয়া ভালো না, নজর লাগে। কিন্তু এখন কি করা যায়, একথা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলো তার আঙ্গুলের ভাঁজে কেউ আঙ্গুল গুজে দিয়েছে। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো, বুঝলো পাশে বসা মানুষটার কাজ। যদিও তাদের হাতটা ঘোমটার বাড়তি কাপড়ের ঢাকা, কেউ দেখতে পাচ্ছে না, পাবেও না। তখন শুদ্ধ হাতের বাঁধনটা শক্ত করে ঢিলডায় বলল, কাছে ডাকলে যে আসে না, আমার কথা শোনে না, সেই জন্য আমার দিকে না তাকায়। তার তাকানোর উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। এই কথা শুনে শীতল কোনো মতে হাসি আটকালো। মুগ্ধ নয়নে দেখলো অফ হোয়াইট পাগড়ি পরা প্রেমিক পুরুষটার দিকে। সাহেব তার হাতটা দখলে নিয়েছে, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবে এখন বড় বড় কথা বলা হচ্ছে। ভালোবাসবে, তবে মুখে স্বীকার করবে না, করতেও হবে না। সে এমনই থাকুক, গোপনে এভাবেই ভালোবেসে যাক। সে এতেই খুশি, এতেই সুখী। শুদ্ধ শীতলের পরের আসনে ঐশ্বর্য রুবাব বসেছে। রুবাব পাশে বসে নার্ভাস ঐশ্বর্যের দিকে তাকালো, ফিসফিস করে বলল, বর পছন্দ হয়েছে ম্যাম? রুবাবের কথা শুনে ঐশ্বর্য তাকালো, ঠোঁটে হাসি এঁটে অকপটে জবাব দিল, ভীষণ। এই কথা শুনে রুবাব ফিক করে হেসে ফেলল। চমৎকার সেই হাসি। ঐশ্বর্য চোখ ভরে দেখলো। এই মানুষটাকে হাসতে দেখতে ভালো লাগে তার। খুব আনন্দ হয় যখন মানুষটা হাসে। ইচ্ছে করে এক পৃথিবী সুখ কুড়িয়ে এনে মানুষটার পায়ে সঁপে দিতে। মনে মনে সব ভাবতে ভাবতে হঠাৎই তার নজর গেল শখ অর্কের দিকে। শখ মুখ কাচুমাচু করে বসে আছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। খুব নার্ভাস। তার মনের অবস্থা বুঝে অর্ক মুখের কাছে হাত নিয়ে গলা খাকারি দিল, নিচু স্বরে শুধালো, ভয় পাচ্ছ? না না, মানে আমিও পাচ্ছি। আসলে জীবনে প্রথমবার তো, ভয় পেও না, হামলামলাই তো। শখ মাথা নিচু করে নিল, দৃষ্টি রাখলো হাতের চুরির দিকে। মনের ভেতর চলছে আকাশ কুসুম ভাবনা। যাকে এতদিন ভাইয়ের বন্ধু ভেবে সম্মান করে এসেছিল, আজ তার নামের পাশে নিজের নাম বসাতে হবে। তার সঙ্গে পথ চলতে হবে, বিপদের সঙ্গী হতে হবে। সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে, আপন ঘর ছাড়তে হবে, প্রাণপ্রিয় বাবা মা চাচা চাচিরা সহ কলিজার ভাই বোনদের ছেড়ে যেতে হবে। অন্যের বাড়িতে নিজের হাত সাজাতে হবে, আরেকটা সংসার। তখন চাইলেও আর যখন তখন ছোট ভাই বোনেরা জ্বালাতে তার রুমে হামলা করবে না। এটা কিনে দাও, ওটা দাও, পেয়ারা মাখিয়ে দাও, এসব বায়না ধরবে না। কোথাও কোনো আকাম করে এসে মার খাওয়া থেকে বাঁচানোর রিকোয়েস্ট করবে না। রুমে এসে দেখবে না কেউ খাবার ভর্তি ঝুড়ি দিয়ে গেছে। এই কাজটা সচরাচর শুদ্ধ ভাই করে। দেশের বাইরে গেলে যত দামের জিনিস হোক বলবে না এটা তোর, বরং বিছানার উপর রেখে চলে যাবে। এমন জিনিস আনবে যা পছন্দ হবে। শায়ন ভাই হুটহাট রুমে এসে চুরি হাতে ধরিয়ে দেবে না। তাকে কিছু খেতে দেখলে হাত থেকে কেড়ে এক কামড় খেয়ে ফিরিয়ে দেবে না। রুবাব ভাই দুষ্টুমি করবে না। মাস শেষে বাবার হাত থেকে হাত খরচ পায়, আবার ভাইরা দেয়। মা চাচিরা জানে সে মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই নিজেরা বুঝে নেন। এখনও তার জামা কাপড় মা চাচিরাই পছন্দ করে আনে। আজকের পর থেকে এসব কিছুর পরিবর্তন আসবে, বরং তাকে নজর রাখতে হবে তার সংসারের প্রতি, সংসারের মানুষদের প্রতি। এসব কথা ভাবতে ভাবতে শখের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। দম বন্ধ করা অনুভূতি বুকে নিয়ে হাঁসফাঁস করতে লাগলো।
4টে বিয়ে পড়াতে হবে বিধায় কাজী সাহেব অনেকক্ষণ আগেই চলে এসেছেন। লেখালেখির পর্বও শেষ করেছেন ইতিমধ্যে। বিয়ের আসল কাজই হচ্ছে বিয়ে পড়ানো, তাই বিয়ে পড়ানোর কাজটাই আগে সম্পূর্ণ করা হবে। সায়নকে দিয়ে শুভর কাজে সূচনা হলো। এতদিনের অপেক্ষা, এত ঝুটঝামেলার পর সকলের উপস্থিতিতে সায়ন স্বর্ণের শুভ কাজটা সম্পূর্ণ হলো। তবে সায়ন মনে মনে শুধু ঝোপে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় পুরুষটাকে পাওয়ার জন্য এত ব্যাকুলতা, চঞ্চলতা, সব মিলিয়ে প্রিয় পুরুষকে হারানোর ভয়ে হসপিটালে এক প্রকার জেদ করে বিয়ে করার শীতল নতুন করে শুদ্ধর নামে কবুল পড়ল। একবার বিয়ে করেছে, কবুলও পড়েছে, তবুও অনুভূতি যেন একই রকম। কান্নারত ভেজা স্বর আর কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। ইচ্ছে ছিল শুদ্ধর বউ সাজবে, আজকে সেই শখটাও পূরণ হলো। এরপর এলো রূপা বৈশ্বর্যের পেলা। ঝলসানো দেহের মেয়েটাকেও যে এত ভালোবাসা যায়, আগলে রাখা যায়, তাকে হারানোর ভয়ে ডুকরে কাঁদা যায়, এটা রূপাবকে না দেখলে জানতো না সে। যে পুরুষ পাগলের মতো ভালোবাসতে জানে, তার জন্য জীবন কুরবান। তার জীবন ভালো কিছু নেই বললেই চলে। এত অপূর্ণতার মাঝে রূপাব তার জীবনে এসেছে সন্ধ্যা প্রদীপ হয়ে। কথা ভেবেই সময় নিল না ঐশ্বর্য। অধীর আগ্রহে দম আটকে বসে থাকা রূপাবের কলিজা ঠান্ডা করে বলে ফেলল, কবুল কবুল কবুল। এবার কাজী সাহেব এলেন অর্ক আর শখের কাছে। ওনাদের দেখে শখ অসহায় চোখে আশেপাশে তাকালো, চোখ বুলিয়ে মাকে খুঁজলো। আগে ভয় পেলে মায়েরা চলেই আঁকড়ে ধরতো। মেয়ে ভয় পাচ্ছে দেখে সিতারা বুকের ভিতর আগলে নিতেন। এখনো তো ভয় পাচ্ছে, তাহলে কোথায় সে মমতা মাখা আঁচল? সামনে নেই কেন মা? বোনটা ভয় পাচ্ছে বুঝে 3 ভাই তরাক করে উঠে দাঁড়ালো। স্বর্ণ শীতল ঐশ্বর্য গিয়ে একসাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো কাঁপতে থাকা শখকে। 3 ভাইও দ্রুত পায়ে এগিয়ে গেল, বোনের দিকে আগলে নিল যত্ন করে। ভাইদের পেয়ে শখ ফুপিয়ে কেঁদে উঠল। মেয়ে কাঁদছে দেখে 3 যা স্টেজে উঠে এলেন, বোঝালো না কাঁদতে, শুভ কাজে কাঁদতে নেই। বেচারা অর্ক দেখে গেল, কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। এরপর কাঁদতে কাঁদতে শখ অর্কের নামের সঙ্গে নিজের নাম জুড়ে দিল। দুরু দুরু বুকে স্বামী রূপে কবুল করলো অর্ককে। ফটো সেশন চললো, বেলা গড়িয়ে যাচ্ছে, ক্ষুধাও পেয়েছে বিধায় তাদেরকে খেতে বসানো হলো। হই হই করে খাওয়া দাওয়া হলো, হাসি ঠাট্টা হলো। সাম্য সৃজন বর্দে জুতো চুরি করতে না পেরে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। তাদের কান্নার চোটে থাকতে না পেরে নতুন বরেরা যার যার জুতো খুলে তাদের হাতে ধরিয়ে দিল। তারপর টাকা দিয়ে জুতো ছাড়িয়ে নিল, নতুবা এই আজকে আর বন্ধ হতো না। এই নিয়েও খুব হাসাহাসি হলো। এভাবে সময় গড়িয়ে শখের বিদায়ের ঘন্টা বেজে উঠলো। যাওয়ার কথা উঠতে শখের চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল। ঠিক তখনই কামরান হাসানের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। স্যান্ডিও গালে থুতু লাগিয়ে কান্নার অভিযোগ করলো। তাদের কান্নার অভিনয় যা ছিল, কোথা থেকে আজম এসে মরা কান্না জুড়ে দিল। শখ নিজের কান্না ভুলে তাদের দিকে তাকিয়ে রইল। সায়ন তখন শখকে বুকের একপাশে আগলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রাতটুকুর ব্যাপার, সকালে ঘুম থেকে উঠেই দেখবি আমরা হাজির। শখ মৃদু মাথা নাড়ালো। যতই কাঁদবে বলে মনস্থির করুক, বাবা মায়ের অসহায় দৃষ্টি দেখে পুনরায় কেঁদে ফেলল। শাহফান শাহাদাত চৌধুরী বুকে আগলে নিলেন। চাচিরা নিজেরা কাঁদতে কাঁদতে তাকে কাঁদতে বারণ করলো। বোনরা কাঁদছে। এত কান্নাকাটির মাঝে শুদ্ধ আর অর্কের চোখাচোখি হলো। শুদ্ধ কিছু বলতে গেলে অর্ক বন্ধুকে জড়িয়ে ধরলো, বলল, জানি তো তোর বোন নয়, কলেজা নিয়ে যাচ্ছি। ভরসা রাখ বন্ধু, আমি আমার সবটুকু দিয়েই তাকে ভালো রাখার চেষ্টা করব। শুদ্ধ মৃদু হাসলো। তার চোখ জোড়া লাল হয়ে উঠেছে। ঘাড় ঘুরিয়ে তাকালো বোনের দিকে। শখটা সায়নের বুকে হামলে পড়ে খুব কাঁদছে। তার দেখে সায়নের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। রূপাব কাছে 2 ভাইকে পেলেও শুদ্ধকে না পেয়ে খুঁজলো। সায়ন দেখিয়ে দিল, ধীরে ধীরে এলো শুদ্ধের কাছে। মুখ ফুটে কিছু বলতে পারল না দেখে শুদ্ধ বোনকে বুকে জড়িয়ে নিল। আলতো হাতে চোখ মুছে দিল। মাথায় একটা চুমু খেয়ে আদুরে সুরে বলল, কাঁদে না, সাবধানে যাও, নিজেও ভালো থাকো, অন্যদেরও ভালো রাখো। আমরা ভাইরা সবসময় তোমার পাশে আছি। এই কথা বলতে বলতে শুদ্ধ শখকে অর্কের গাড়িতে তুলে দিল। অর্ক সবার থেকে বিদায় নিয়ে পাশে বসলো। শখ জানালা দিয়ে হাত বাড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। অশ্রুসিদ্ধ ঝাপসা চোখে দেখে গেল তার প্রিয় পরিবারকে। দম্ভের সঙ্গে দাঁড়িয়ে থাকা চৌধুরী বাড়িটাকে। মেহমানরা চলে যাচ্ছে একে একে। মেয়ে বিদায়ের পর বাড়িটা কেন জানি মিয়ে যায়। শখ চলে যাওয়ার পর বাড়িটা যেন থমকে গেছে। বাড়ির প্রতিটা সদস্য এখনো অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে রাস্তার দিকে। মেয়ে তো নয়, যেন এক একজনের কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। আর শখ এমন একটা মেয়ে, টেবিল ভর্তি খাবার থাকার পরও তাকে যদি শুধু শাক ভাত দেওয়া হয় সে সেটা দিয়ে খেয়ে উঠবে। তবুও মুখ ফুটে বলবে না তাকে কেন মাছ মাংস দেওয়া হলো না। কিছু এনে দিলে বলবে না পছন্দ হয়নি। পছন্দ যদি নাও হয় বুঝতেই দেবে না। অন্য বাড়ির মেয়েরা চাচিদের সঙ্গে কত ঝগড়া করে, খোঁচা মারামারি করে। আর এই বাড়িতে যা মাকে বলতে পারে না বাড়ির মেয়েরা, সেটা সিরাতকে বলে। কারণ সিরাত বন্ধুর মতো মিশে তাদের সঙ্গে। সবাই মন খারাপ করে যখন ভেতরে যাবে তখনই অর্কের গাড়িটা ফিরে এলো। কি হলো জানার জন্য সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্কও নেমে এলো। সকলে চিন্তিত মুখ দেখে জানালো তারা সবাই ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তখন অর্কের মা গাড়ি থেকে নেমে শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ভাই, আপনার ছেলে মেয়েদের আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই।
এত ভাই বোনদের মাঝে বড় হয়ে হঠাৎ একা হয়ে যাচ্ছে, এজন্য বৌমা কষ্ট পাচ্ছে। আপনাদের বাসার মতো আমাদের বাসায় এত মানুষ নেই, আরও নার্ভাস হয়ে যাবে মেয়েটা। এ কথা শুনে শারাফাত চৌধুরী ছোট ভাইদের দিকে তাকালেন, তারপর তাকালেন 3 ছেলেদের দিকে। ছেলেগুলো হচ্ছে ঘাড়তেরা, উনি যা বলবেন তার উল্টো কাজ করবে, তাই ছেলেদের হয়ে সিদ্ধান্ত নিলেন না, বরং তাদেরকে বললেন। যাবে? তাদের জবাবে আগে অর্কের মা হাসি মুখে পুনরায় বললেন, কিছুক্ষণ থেকে না হয় চলে আসবে, পথ তো আর বেশি দূরে না। শুদ্ধ সায়নের চোখাচোখি হলো, দুজনাই ঠোঁট চেপে ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। সিতারাও বললেন যেতে, তাহলে স্বর্ণ শীতলেরও ভালো লাগবে। তবুও ছেলেরা খাম্বার মতো দাঁড়িয়ে আছে দেখে সিরাত বিরক্ত হলেন, বিরক্তি নিয়ে বললেন, হ্যাঁ রে শুদ্ধ, এই সায়নকেও বলিহারি যাই, তোদের কি শখ আহ্লাদ বলে কিছু নাই? ইয়াং ছেলেপুলে এত অলস হলে চলে? বাড়িতে বাইক আছে, নতুন বউ আছে, সুযোগ পেয়েছিস, যা ঘুরে আয়। ওদিকে রুম সাজানো এখনো বাকি, ফিরতে ফিরতে কমপ্লিট হয়ে যাবে। মেজমার কথা শুনে শুদ্ধ একবার তাকালো শীতলের দিকে। শীতলের চোখ জোড়ায় আনন্দ ঝলঝল করছে। সে আবার বাইকে ঘুরতে পছন্দ করে কিনা তার সঙ্গে বের হওয়ার সুযোগ পেলেই হয়। অগত্যা সিদ্ধান্ত নেওয়া হলো নতুন বর বউরা বাইকে করে ঘুরতে যাবে, ঘুরে তারপর যাবে অর্কদের বাসায়। শুদ্ধ সায়নের বাইক আছে, রুবাব আর অর্কের বাইকের ব্যবস্থা হয়ে গেল। সায়নের বাইকে স্বর্ণ, শুদ্ধর বাইকে শীতল, আর রুবাবের বাইকে ঐশ্বর্য, আর অর্কের বাইকে শখ। শখের ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি। তাকে হাসতে দেখে অর্ক যেন হাফ ছেড়ে বাঁচল। প্ল্যান তাহলে সাকসেস হলো। বউটাকে কাঁদতে দেখে মনে হচ্ছিল আজই দম আটকে মারা যাবে। অতঃপর শুদ্ধর বাকি বন্ধুরা আজম, সাম্য, সৃজনরা গাড়িতে উঠে বসলো। গাড়ি বেরিয়ে গেলে শুদ্ধরও একে একে বের হলো। তাদেরকে যেতে দেখে অর্কের মা হেসে চৌধুরী বাড়ির সদস্যদের দিকে তাকালেন, বললেন, ছেলে মেয়েগুলো ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা যদি সুযোগ না দেই তাহলে কিভাবে হবে? ঘুরে এলে ওদের মনও ভালো হবে। আজ যদি ফিরে না আসতাম আপনাদের মন খারাপ থাকতো, বাকিরাও মন মরা থাকতো। এতে কি ভালো হতো? আমরা যা করি বা করছি সবই তো ওদেরকে ভালো রাখার জন্য, তাই না? বেয়ান, এবার আমাকেও যে যেতে হবে। আমার 4 ছেলে নতুন বউদের নিয়ে বাড়ি যাবে, তাদের বরণ করতে হবে তো নাকি? নিজের কথা শেষ করে অর্কের মা চমৎকার করে হাসলেন। সহধর্মিনীর কথায় সহমত জানালেন অর্কের বাবা। ওনাদের মন মানসিকতা দেখে উপস্থিত সকলে মুগ্ধ হলেন। বুঝলেন শুদ্ধ কেন বারবার এটা বলেছিল। অর্কের বাবা মায়ের চিন্তাধারা দেখে আপনা আপনি সম্মান চলে আসে, আর গাছ ভালো হলে ফল ভালো হবে, এটাই স্বাভাবিক। অতঃপর শখকে নিয়ে সবার মনে যা চিন্তা ছিল অনেকটাই কমে এলো। সিতারা, সিমিন, সিরাত একে একে অর্কের মাকে জড়িয়ে ধরে নতুন করে বিদায় দিলেন। চৌধুরী বাড়ির মূল ফটক পেরিয়ে ধীর গতিতে একে একে এগিয়ে যাচ্ছে 4টে বাইক। প্রথমে সায়নের বাইক, এরপর অর্কের, তারপর রুবাবের এবং সবার শেষে শুদ্ধর। সায়ন প্রথমে থাকায় রাস্তা দেখে শুনে যাচ্ছে। সামনে থেকে দ্রুতগতির গাড়ি দেখলে সিগন্যাল দিচ্ছে, হাতের ইশারায় গতি কমাতে বলতে কিংবা থামতে বলছে। কিছুক্ষণ আগে অফিস ছুটি হওয়াতে রাস্তায় জ্যাম বেঁধেছে। জ্যামের কারণে বাইক টানতে পারছে না, তাই সায়ন সামনে থেকে প্রোটেকশন দিচ্ছে আর শুদ্ধ পেছন থেকে। মোদ্দা কথা, বাড়ির মেয়েরা সঙ্গে আছে, সাবধানে না নিলে চলে। এভাবে চলতে চলতে রাস্তা ফাঁকা পেয়ে গতি বাড়ালো। 4টে বাইক বড় বউকে দেখে অনেকে তাকাচ্ছে, কনুয়ের গুঁতো মেরে পাশের জনকে দেখার ইঙ্গিত দিচ্ছে। দুরন্ত গতিতে পাশ কাটিয়ে যাওয়া গাড়ির মানুষগুলো মুখ বাড়িয়ে দেখছে পথচারীরা। টং দোকানের সামনে আড্ডায় মশগুল বন্ধুর দলটা তাদের দেখিয়ে সিটি বাজালো, চিৎকার করে বলল, ভাইরা আমার দোয়া দিয়ে যান, আমগোর কপালও যেন বউ জোটে। তাদের কথা শুনে সকলে হেসে ফেললো। চলতে চলতে হাইওয়ে পেরুলো। 4 কাপলের মধ্যে চলছে টুকটাক কথাবার্তা, খুনসুটি, মুখে চাপা হাসি। এদিকে তখন বিকেলের শেষ মুহূর্ত, দিনের আলো তেজ ফুরিয়ে শুরু হবে রাতের রাজত্ব। ঘুটঘুটে অন্ধকার গিলে খাবে পুরো পৃথিবীকে। সূর্য নিজ নিয়মে অস্ত যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। সায়ন কিছু একটা ভেবে বাইক থামাতে বাকি 3টে বাইক থেমে গেল। রুবাব জিজ্ঞাসা করলো, কি হলো ভাই, থামলে যে? সামনে একটা নদী আছে, একটু থেমে তারপর যাই। নতুন বউ নিয়ে নদীর পার, বড় মামি জানলে তোমার খবর আছে। আরে কিছু হবে না। চলো তাহলে। অতঃপর তারা নদীর পাড়ে বাইক স্ট্যান্ড করলো। শরীর জুড়ানো বাতাসটায় মনটাও জুড়িয়ে গেল। সিঁড়ির উপর 4 বউ বসলে অর্ক তাদের সুন্দর করে ছবি তুলল। কামরান 4 বরের ছবি তুলল, কাপল ছবিও তুলল। তখন এক মাঝবয়সী মহিলা এলেন বাদাম ভাজা নিয়ে। তারাও বাদাম নিল। মহিলা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারাও জানালো। মহিলা তখন ফট করে বলে বসলো। উনি আরো কিছু বলতে চাচ্ছিলেন, তার আগে শুদ্ধ টাকা বাড়িয়ে দিয়ে বলল, এই যে টাকাটা। আর আপনিও সব ভাববেন না আন্টি,
পারলে দোয়া করবেন আমাদের জন্য। মহিলা নিজের কথা শেষ করতে না পেরে বোধহয় বেজার হলেন, বিরক্ত মুখে চলে গেলেন। হঠাৎ সবার মধ্যে এক নীরবতা দেখা গেল। মহিলা কিন্তু একটা শব্দ ভুল বলেনি, উনি যা বলেছেন চরম সত্য বলেছেন। তখন শীতল হঠাৎ এক হাত বাড়িয়ে বলে বসলো, আমরা ভাই বোনেরা একে অন্যের প্রাণ ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। দেহে প্রাণ থাকাকালীন একে অন্যের রক্ষা কবচ হব। শীতলের কথা শেষ হতে শীতলের হাতের উপর সায়ন ডান হাত রাখলো। স্বর্ণ রূপাব সাম্য সৃজন সবাই রাখলো। শুদ্ধ বুকে দু হাত গুজে তাকিয়ে দেখছিল ওদের কাণ্ড। সে হাত রাখছে না দেখে সবাই ঘুরে তাকালো তার দিকে। শুদ্ধ অর্ক ঐশ্বর্যকে হাত রাখার ইশারা করলো। তারা তো বাইরের কেউ না, বরং আপন হয়ে গেছে। শুদ্ধর কথা শুনে তারাও হাসি মুখে যুক্ত হলো। এরপর শুদ্ধ শীতলের হাতের নিচে এক হাত আর অর্কের হাতের উপর আরেক হাত রাখলো। অর্থাৎ প্রাণ থাকাকালীন দু হাতে সামল দেবে সকলের প্রতি তার সমস্ত দায়িত্ব, স্নেহ, ভালোবাসা। এই মুহূর্তে নতুন করে ওয়াদাবদ্ধ হলো তারা। কেন জানি মনে জোর পেল। মন খারাপ মুহূর্তে হাওয়ায় উড়িয়ে দিয়ে সকলে হৈ হৈ করে উঠল। অতঃপর আজান হয়ে গেলে তারা বাইক নিয়ে রওনা হলো অর্কের বাড়ির পথে। 10 মিনিটের মধ্যে 4টে বাইক ঢুকলো বাড়ির গেট দিয়ে। হর্ন শুনে অর্কের মা ছুটে এসে 4 দম্পতিকে সাদরে গ্রহণ করলেন। হাসি মুখে তাদেরকে ভেতরে নিয়ে গেলেন। নানান ধরনের খাবার এনে খেতে সাধলেন। অর্কের বিয়ে উপলক্ষে আসা গেস্টরা ঘুরে ঘুরে তাদেরকে দেখলো। বোনকে শ্বশুর বাড়িতে রাখতে আসা নিয়ে কেউ কেউ খুশি হলো, কেউ বিরক্ত মুখে দেখে গেল। ফিসফিস করে কটু বাক্য চলল। চৌধুরীর পুত্ররা সব বুঝলেও হাসি মুখে সবার সঙ্গে কথা বলল। তারা পৌঁছানোর পরপরই একটা গাড়িও এলো। গাড়ির ড্রাইভার কেজি কেজি মিষ্টির প্যাকেট, ফলমূল সহ আরও নানান জিনিস পৌঁছে দিয়ে গেল। এসবের বাহাত দেখে উপস্থিত অনেকের চক্ষু চরক গাছ। অর্কের মা এসব আনায় খুব করে বকলেন। সায়ন শুদ্ধ রূপাব হাসি মুখে বকা শুনল। খুশির সময় বোধহয় তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10-এর ঘরে স্থির হয়েছে। শখ একটু দূরে বসে আছে। কত মানুষ এসে দেখে যাচ্ছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে নিচু স্বরে জবাব দিচ্ছে। অর্কের মা ওনা চেরা পরিচিত মানুষের সঙ্গে শখের পরিচয় করিয়ে সায়নদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। মহিলা যে ভীষণ খুশি তা ওনার কথার ভঙ্গিতে স্পষ্ট। এত কথা এত আনন্দের মাঝে শুদ্ধ জানালো তাদের যেতে হবে। ভাইয়া চলে যাবে শুনে শখের মুখ মলিন হয়ে গেল। চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল। অসহায় চোখে তাকাতেই অর্ক বুঝলো তার মনের কথা। কি এক কথাতে হাসতে হাসতে এসে বসলো শখের পাশে। এদিক ওদিক তাকিয়ে সুযোগ বুঝে ফিসফিস করে বলল, শখ, কেঁদো না প্লিজ। ওদেরও আজ বিশেষ দিন। ওদের এবার একা ছাড়া উচিত। কত কিছুর পর ওরাও আজকে এক হয়েছে। যার যার প্রিয় মানুষকে নিজের করে পেয়েছে। ভাই বোনদের হাসি মুখে বিদায় দাও। তোমাকে কাঁদতে দেখলে ওরা কষ্ট পাবে। এমনিতেই দেখো মুখটা মলিন হয়ে গেছে। শুধু তোমার জন্য ক্লান্ত হয়েও কতক্ষণ বসেছিল। জানি তো তোমার খুব কষ্ট হচ্ছে। নিজেকে একটু সামলে নাও প্লিজ। আমি আগামীকালই তোমাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাব, প্রমিস। অর্ক ভুল বলেনি বুঝে শখ নেত্রজোড়া মুছে নিল। শুদ্ধরাও যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। বিনয়ীভাবে কথাবার্তা বলে বিদায় নিচ্ছে অর্কের বাবা মায়ের থেকে। শখ এসে দাঁড়ালে ওর মুখ দেখে 3 ভাই আগলে নিল। থেমে থেমে কত কথা বুঝালো। বোঝাতে গিয়ে তাদেরও কণ্ঠস্বর ভারী হয়ে চোখ জোড়া ছলছল করে উঠল। স্বর্ণ ঐশ্বর্য শীতলও বিদায় নিল। অতঃপর বুকচাপা কষ্ট নিয়ে বোনকে রেখে বাইরে বেরিয়ে এলো তারা। তবে বাইকে উঠে যেতে যেতে কতবার যে ঘুরে ঘুরে তাকালো। বারবার বলল কাল দেখা হবে, মন খারাপ যেন না করে। তাদের বলা কথার অসহায় দৃষ্টি দেখে শখের চোখের পানি ধরল না, ঝরঝরিয়ে কেঁদে ফেললো। বোনকে দূর থেকে কাঁদতে দেখে বাইক স্টার্ট করেও থেমে গেল 3 ভাই। অর্ক হাতের ইশারায় আশ্বস্ত করে এবার সামলে নিল শখকে। কামরান, হাসান, স্যান্ডি 3 জন তাদের যেতে ইশারা করে তারা হৈ হৈ করে শখ আর অর্ককে নিয়ে ভেতরে চলে গেল। অর্ক আর শখকে নিয়ে শুরু করলো হাসি ঠাট্টা। এমন সব কাহিনীর মাঝে এর পর্যায়ে শখও না হেসে পারল না। তার হাসি মাখা মিষ্টি মুখের ছবি অর্ক সেন্ড করলো বন্ধুর কাছে। বোনকে হাসতে দেখে তবেই শুদ্ধরা রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। অথবা অর্কের বাড়ি থেকে একটু দূরে 3 বাইকে তখন স্থির দাঁড়িয়েছিল। অপেক্ষায় ছিল বোন হাসছে এমন একটা মেসেজ পাওয়ার। অনেক রাত হয়েছে দেখে সারাপাত চৌধুরী একের পর এক কল করতে লাগলেন ছেলেদের, কিন্তু একজনও যদি ফোন ধরে। এ নিয়েও বকলেন কিছুক্ষণ। বকা না থামতেই হর্ন বাজাতে বাজাতে শুদ্ধরা বাইক নিয়ে মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। গিন্নিরা পুনরায় 3 ছেলে বউদের বরণ করে নিলেন। বাড়িতে তখনও অনেক মেহমান। বরণ করতে গিয়ে হাসাহাসি হলো খুব। এরপর সিরাত 3 বউকে আগে শখের রুমে নিয়ে গেলেন। 3 জনে বিছানায় শুয়ে পড়েছেন। আজ সারাদিন অনেক কষ্ট হয়েছে। সিতারা এসে তাদের অবস্থা দেখে হেসে ফেললেন। সিমিন এসে খাওয়া দাওয়া করালেন। শখের খোঁজ খবর নিলেন। সিরাত ওদের এই হাল দেখে তো বলেই ফেললেন, এখনই ক্লান্তিতে হাল ছাড়লে হবে মাগো? আসল পরীক্ষা তো হবে 4 দেওয়ালের মাঝে। না ক্লান্তি মানবে আর না অজুহাত শুনবে।
এ কথা শুনে শীতল ভীষণ খেলো। মনে পড়ল দুপুরে বলা শুদ্ধের কথা। এদিকে রুবাবও আসতে আসতে যা তা বলেছে ঐশ্বর্যকে। আর স্বর্ণ, তার ফোনে যে কী সব মেসেজ এসেছে সেসব কাউকে বলার মতো না। তবে মেজমা থামাতে হবে বুঝে স্বর্ণ বলল, ছি, কিসব বলো মেজুমা? লজ্জা পর্দা কি লকারে রেখে এসেছো? বয়কট, লজ্জা ছাড়া চাচি শাশুড়ি। ঐশ্বর্য মিনমিন করে বলল, ভয় দেখাচ্ছেন কেন আন্টি? সিরাত ওদের অবস্থা দেখে হো হো করে হাসলেন, বললেন, ওমা, না বললে জানবে কিভাবে? এই, তার আগে বলতো তিনজনই ঠিক আছিস তো? মানে আমার ছেলেদেরকে উপোস রাখবি না তো? মার বড় মার সামনে থাকায় তিনজনে মুখ কাচুমাচু করতে লাগলো। সিরাতের সাথে যথেষ্ট ফ্রি হলেও তারা সেমিন সিতারের সঙ্গে এসব ব্যাপারে এতটাও ফ্রি না। সিরাত লাগাম ছাড়া কথা বলায় সিমিন সিতারা ডাক শুনে চলে গেলেন। তখন সিরাত দুষ্টু এসে ফিসফিস করে বললেন, আর বুদ্ধি দেব? থামবে তুমি? এভাবে নানান কথা বলে উনি পচাতে লাগলেন। তিনজন কখনো শুনলো, কখনো বা হাসলো, লজ্জা পেল, কখনো রাগ দেখালো। ছেলেরা বাড়ি ফিরে আবার কোথায় গিয়েছে কে জানে। যার যার রুমে সাজানো হয়ে গেছে। রাত বাড়ছে, সারাদিন অনেক ধকল গেছে বিধায় তিনজনকে যার যার রুমে রেখে আসলেন সিরাত। মেয়েগুলোর বিশ্রাম দরকার, ক্লান্তি ভেসে উঠেছে তাদের চেহারায়। রেখে আসার সময়ও কত গল্প, কত হাসাহাসি হলো। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে বাড়ি স্তব্ধ হতে লাগলো। তখন শেরওয়ানি বদলে ছেলেগুলো কোথাও গিয়েছিল। রাত 12টার পর হাসতে হাসতে কেবল ফিরল। তাদের গায়ে মাটি দেখে সিতারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই, তোরা কোথায় গিয়েছিলি? তোদের গায়ে কাদামাটি কেন? সায়ন বাদ বের করে হাসতে হাসতে জবাব দিল, সারাদিন বসে থাকতে থাকতে শরীর ম্যাচ ম্যাচ করছিল, তাই 3 ভাই মিলে ফুটবল খেলে এলাম। ছেলেদের কাণ্ডে সারাপত চৌধুরী বিরক্ত মুখে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। এদের কিছু বলা মানে যেচে বাস খাওয়া। তাই বিড়বিড় করতে করতে রুমের দিকে হাঁটা ধরলেন। সিতারা ছেলেদের ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন। 3 ভাই রুমে যাওয়ার বদলে এগুলো সাফওয়ান চৌধুরীর কাছে। সাফওয়ান চৌধুরী ফোনে কথা বলে ঘুরতেই তাদের দেখে অবাক হলেন। কিছু বলার আগে রুবাব লাজুক মুখে বলল, মেজো মামা, এমত অবস্থায় বউয়ের কাছে যাওয়া ঠিক হবে না। ফটাফট পাজামা পাঞ্জাবি ম্যানেজ করে দাও প্লিজ। তোদের এ হাল কেন? এবার অধৈর্য সায়ন বলল, চাচু, আমার খুব বাসর বাসর ফিল আসছে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। সাফওয়ান চৌধুরী কাশলেন। গলা খাকারি দিয়ে তিনজনকে গেস্ট রুমে পাঠিয়ে খোঁজ করলেন সিরাতের। সিরাত 3টে সাদা পাজামা পাঞ্জাবি এনে সাফওয়ান চৌধুরীর কাছে দিলেন। উনিও পৌঁছে দিলেন ছেলেদের কাছে। গেস্ট রুমে ফ্রেশ হয়ে খাবার ট্রে নিয়ে তিনজনের দোতলায় উঠে এলো। স্বর্ণের আগের রুম রুবাব আর ঐশ্বর্যের জন্য সাজানো হয়েছে। অতঃপর সিঁড়ি দিয়ে ভদ্রভাবে উঠে সায়ন সবার আগে রুবাবকে বিদায় দিল। রুবাবের বুকে মাথায় ফু দিয়ে বলল, ভয় পাস না ভাই, বেঁচে থাকলে কাল দেখা হবে। আর শোন, সমস্যা থাকলে আমাকে আগে জানাইস, আমি চাঁদা তুলে তোকে হারবার কিনে দেবো। রুবাব হাসতে হাসতে রুমে প্রবেশ করলো। সায়ন শুদ্ধ আরেকটু হেঁটে তাদের রুমের দিকে আসতে সায়ন শুদ্ধকে থামিয়ে বলল, ভাইরা ভাই, কি অবস্থা আপনার? সব ঠিকঠাক তো? অভিজ্ঞ মানুষ। শুদ্ধ ভ্রজোড়া বাঁকাতে সায়ন থেমে গেল। বোকা বোকা হেসে নিজের রুমে প্রবেশ করলো। ভুল মানুষকে খোঁচানো যাবে না, নয়তো তার বাসর নামক সোনার ডিম আজও হাতছাড়া হতে পারে। আজ কোনোভাবে মিস করা যাবে না। আজ সে বাসর করবেই, করেই ছাড়বে। এসব ভেবে মনে মনে খুশিতে আটখান হয়ে রুমে ঢুকে দেখে স্বর্ণ বসে আছে। স্বর্ণ এখন শাড়ি পরে আছে। তার দিকে চোখ পড়তে সায়নের দম আটকে আসার জোগাড়। কোনো মতে ট্রে রাখলো, ধীরে সুস্থে দরজা আটকালো। ধীর পায়ে স্বর্ণের কাছে গিয়ে 2 হাতে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ভাবখানা এমন যেন কিচ্ছুটি জানে না। স্বর্ণ খেয়াল করলো তার চুলে পানি জবজব করছে, ঘাড় কাত ভেজা। সে আঁচল দিয়ে সায়নের মাথার চুল মুছতে লাগলো। নরম স্বরে জিজ্ঞাসা করলো, কোথাও যাও গিয়েছিল? জবাবে সায়ন বলল, একটা প্রশ্নের জবাব একটা চুমুর বিনিময়ে কিনে নিতে হবে। যতটা প্রশ্ন ততটা চুমু। রাজি থাকলে 1 চাপুন, নয়তো চুপ থেকে আদর করতে সহায়তা করুন। মান্থলি প্রবলেম। সেকেন্ড, দুঃখিত, 5 দিন ওয়েট করতে হবে। এই কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র সায়ন আতকে উঠে বসলো। আবারও বাধা, তার মানে আজও হবে না। কেন জানি এবার তার ভীষণ অভিমান হলো। সে অভিমানী মুখে কিছুক্ষণ স্বর্ণের দিকে তাকিয়ে রইল। তারপর অভিমানী সুরে বলল, বালের বউ আমার, বালের বাসর। যখনই কিছু ভাবি তখনই ঠাডা পড়ে আসে। এত বাধা তো যা, বাসরই করবো না, এক্ষুনি বনবাসে চলে যাব। ছোট ভাইরা বিয়ে করে বাসর করে ফুটফুটে চেহারা নিয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর আমি বাসরে ঠাডা পড়াই শেষ হচ্ছে না। রাগে অভিমানে কথাগুলো বলতে বলতে সে দরজার দিকে পা বাড়াতেই স্বর্ণ পেছন থেকে তার পাঞ্জাবি আঁকড়ে ধরল। সজোরে টেনে নিজের দিকে ঘোরাতেই সায়ন মুখ ফিরিয়ে নিল। স্বর্ণ বলল, কোথায় যাচ্ছ? যে যৌবন কাজে লাগে না সে যৌবন রাখবো না। এত পাগল হলে হবে? কেন হব না? আর কত ওয়েট করা যায়? আগে কেন বললি না যে ডেট আছে? বললে কি হতো, বিয়ের তারিখ বদলে ফেলতাম। এই কথা বলে সে পাঞ্জাবি ছাড়িয়ে যেতে গেলে স্বর্ণ পুনরায় ধরে ফেললো। তখন সায়ন বলল, গরম পানি আর কি কি যেন লাগে, নিয়ে আসি।
বউটা তো আমারই, কষ্ট তো দিতে পারি না। এতদিন ধৈর্য ধরেছি, আর 1 সপ্তাহ না হয়। সায়নের কথা শেষ করতে পারল না, তার আগে স্বর্ণ তার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল। হতভম্ব সায়ন বিস্ময়ে কথা ভুলে গেল নিজের অবস্থান। কালক্ষণ সময়। লম্বা চওড়া সায়নের হাইটের সঙ্গে দাঁড়াতে একটু কষ্টই হচ্ছিল। সায়ন মাথা নিচু করতেই স্বর্ণের জন্য সুবিধা হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সরতে গেলে সায়ন আঁকড়ে ধরল স্বর্ণকে। চুপ করে তাকিয়ে রইল স্বর্ণের দিকে। মুখে শব্দ নেই, তবে তার চোখ জোড়া যেন খুব অভিমান করে বলছে, যেহেতু ছুতে পারবো না আর জ্বালাস না, জান, দোহাই লাগে, থাম প্লিজ। তার অবস্থা দেখে স্বর্ণ দুষ্টু হাসলো। তারপর সায়নের পায়ের পাতার উপর দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল, অনুমতি দিলাম। কিসের? মিথ্যা বলছি? সায়ন এবার ফট করে ঘুরে তাকালো, অবাকের সুরে বলল, মান্থলি প্রবলেম নেই? না না। আবার মজা নিচ্ছিস? না। সায়নের বুঝতে বাকি রইল না স্বর্ণ এতক্ষণ মিথ্যা বলে মজা নিচ্ছিল। সে এক ধাক্কায় স্বর্ণকে সরিয়ে দিল, বিনা বাক্যে দ্বিতীয় ধাক্কায় দুজনায় বেডে। স্বর্ণ কিছু বলার আগে আগ্রাসী সায়ন অধৈর্যের মতো ওষ্ঠজোড়া দখলে নিল। চুমুর তালে তালে দাঁত বসাতে লাগলো। স্বর্ণের কাঁধে গলায় হাত জোড়াও লাগাম ছাড়া অবাধ্য হলো। স্বর্ণ বাধা দিতে গেলে বেহায়ের মতো হাসলো। পরনের পাঞ্জাবি ছুঁড়ে ফেলে স্বর্ণের আঁচলটাও সরে গেল। দুষ্টু বেহা অসভ্য পুরুষটা সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কেমন করে যেন হাসলো, ভ্রুজোড়া নাচালো। রুবাব রুমে ঢুকে দেখে ঐশ্বর্য বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। হলুদের রাত থেকে গায়ে গায়ে হালকা জ্বর মেয়েটার, তবুও কাউকে বলেনি। আচমকা সে জড়িয়ে না ধরলে সেও জানতো না। মেডিসিন নেওয়ার পর জ্বরটা এখন নেই অবশ্য। রুবাব হাতে ট্রে রেখে এগিয়ে গেল। এগিয়ে মনে হলো দরজা আটকানো হয়নি। পুনরায় পিছু ফিরে দরজা আটকে বিছানার কাছে গেল, নিঃশব্দে বসলো। ঐশ্বর্যকে কোলে তুলে বালিশে ঠিকভাবে শুইয়ে দিল। চুমু খেলো কপালের মাঝ বরাবর। ঐশ্বর্যের পরনে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি, হাত কান গলা কোমরে কাঁচা ফুলের গয়না। মালাটা সরে গেছে বিধায় চোখ পড়লো গলার দিকে। ওর গলা থেকে বুক অবধি অ্যাসিডে ঝলসানো খসখসে কুচকানো চামড়া। ফর্সা শরীরে ঝলসানো চামড়া দেখতে অদ্ভুত লাগে, যদিও তার কাছে একটু অদ্ভুত লাগে না, বরং গর্ব হয়। আরো ভালোবাসতে ইচ্ছে করে। পৃথিবীতে যত সুখ শান্তি ভালোবাসা আছে সব গুড়িয়ে ঐশ্বর্যের আঁচলে বেঁধে দিতে ইচ্ছে করে তার বুকে জমা কষ্টগুলো শুষে নিতে, তার মুখ লুকানো কান্না করার কারণগুলো এক তুড়িতে সমাধান করে দিত। কিন্তু সেটা তো তার পক্ষে সম্ভব না ঐশ্বর্যকে আগের অবস্থানে নিয়ে যেতে। মেয়েটা যতই স্বাভাবিক থাকুক, সে ঠিক বুঝে ঐশ্বর্য ভেতরে ভেতরে গুমড়ে মরছে, কষ্ট পাচ্ছে। অথচ তার পড়াশোনা, চলাফেরা, স্মার্টনেস, কথাবার্তার মাঝেও একটা আর্ট আছে, তার পার্সোনালিটি নজরে লাগার মতোই। অথচ সেই মেয়ে এখন কেন জানি নিজেকে লুকিয়ে রাখতে চায়। যখন একা থাকে আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদে। সে যখন তার বুকে আঁকড়ে ধরে আদুরে বিড়ালছানার মতো লুকিয়ে রাখে, যেন সেও চায় রুবাবের বুকের ভেতর ঢুকে যেতে, লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকতে। কেননা লুকিয়ে থাকলে কেউ অবাক দৃষ্টিতে তাকাবে না, গলায় কি হয়েছে জানতে চাইবে না, ঘৃণায় মুখ কুচকাবে না, ঘটনা শুনে সান্ত্বনার বানিয়ে ওড়াবে না। তবে রুবাব বুকে হাত রেখে বলতে পারবে, ঝলসানো চেহারা ঘৃণার পরিবর্তে চুমু খেতে পারবে। মেয়েটা ভীষণ ভালোবাসতে পারবে, তাকে সুখে রাখার, ভালো রাখার চেষ্টায় থাকবে। বলা বাহুল্য ঐশ্বর্যকে আগে যতটুকু ভালোবাসে এখন তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসে। ভালো না বেশি উপায় আছে? এই যে তার ভাইয়ের বিপদে কেমন ঢাল হওয়ার চেষ্টা করেছিল, নিজের ক্ষতি করেও ঠিকই দেখিয়ে দিয়েছে সে আমানত রাখতে জানে। তার এই ত্যাগের কারণে চৌধুরী পরিবারের প্রতিটা সদস্যের কাছে সে প্রিয়, ভীষণ ভালোবাসার। তবে তাকে কেউ মাত্রাতিরিক্ত কিছুই করে না, যাতে ঐশ্বর্য ভাবে অন্য কিছু বলতে তাদের স্নেহ, লোক দেখানো। এজন্য বাড়ির অন্য মেয়ে যেমন থেকে যেমন আদর পায়, তার জন্য সে আদরটুকু বরাদ্দ থাকে। শারাফত চৌধুরী বিয়ে উপলক্ষে তার কাছে 1 টাকা নেননি, দিতে গেলে থমথমে মুখে বকেছে। এত বকাটা আদরের। বাড়ির মেয়ে হিসেবে শীতল স্বর্ণ শখজা পেয়েছে, একই জিনিস ঐশ্বর্যকেও দেওয়া হয়েছে। মাহারা স্বজনহারা মেয়েটাকে সবাই এত ভালোবাসে যে দেখেও খুব শান্তি লাগে। যতই এটা মামার বাড়ির হোক, শুদ্ধ সায়ন মামাতো ভাই হোক, সেদিন শেষে গর্ব করে বলতে পারে তারও পরিবার আছে, কলিজার ভাই বোনেরা শক্তি হিসেবে পাশে আছে। এসব নানান কথা ভাবতে ভাবতে কেন জানি রুবাবের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ল। পরের অশ্রুটুকু পড়ার আগে ঐশ্বর্য হাতের মুঠোয় নিল, ঘুম ঘুম স্বরে বলল, কাঁদছো কেন? বউকে দেখে আফসোস হচ্ছে? রুবাব পুনরায় ঐশ্বর্যের কপালে গালে ঠোঁট ছুঁয়ে বলল, উঠো, খাবে চলো। খেয়েছি আমি, তুমি খেয়ে এসো। তা হচ্ছে না, উঠুন। এই কথা বলে রুবাব ঐশ্বর্যের হাত ধরে টেনে এনে উঠে বসালো। তারপর ঐশ্বর্যের মুখে খাবার পুরে নিজেও খেতে লাগলো। ঐশ্বর্যের রুবাবের মুখ দেখে রুবাবের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরে বলল, আমার মহারাজের মন খারাপ কেন? ঘুমিয়ে পড়েছিলাম তাই? না। কি হয়েছে? বলতে পারি যদি কান্নাকাটি না করো। ঐশ্বর্য মাথা তুলে তাকালো। কিছু একটা বুঝে কিয়ৎকাল রুবাবের মলিন মুখের দিকে তাকিয়ে রইল। রুবাব ঐশ্বর্যের মুখে খাবার দিল, ঐশ্বর্য নিল না। তার অশ্রুসিদ্ধ চোখ জোড়া থেকে ঝরঝরি অশ্রু ঝরে গেল। রুবাব ছলছল চোখে বাম হাতে তার চোখ মুছে দিয়ে হাসলো, বলল,
তুমি কাঁদলে যাব কিভাবে? এর আগে ঐশ্বর্য কখনো রুবাবের দেশ ছাড়ার মুহূর্তে ভুলেও কাঁদেনি, বরং হাসি মুখে তাকিয়ে বিদায় জানিয়ে বাসায় ফিরে পাগলের মতো কেঁদেছে। যতই কষ্ট পাক, মন খারাপ হোক, রুবাবের সামনে মন খারাপ করে কথা বলেনি। কিন্তু এবার বোধহয় নিজেকে সামলাতে পারবে না হাসি মুখে বিদায় দিতে। ঐশ্বর্য আজ স্থির থাকতে পারল না, রুবাবের কাঁধে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে ফেলল। রুবাব এক হাতে তাকে জড়িয়ে ধরে বেঝা স্বরে বলল, কাঁদে না জান, তুমি কাঁদলে আমি যেতে পারবো না। আমার ধাপ উঠবে না। মাত্র 6টা মাস, দেখবে দেখতে দেখতে চোখের পলকে কেটে যাবে। ঐশ্বর্য কথা বলতে পারল না, ব্যাকুল স্বরে কেঁদে গেল। রুবাবের খাওয়া হলো না, গলা দিয়ে খাবার নামলো না। কোনো মতে হাত ধুয়ে ঐশ্বর্যকে বুকে নিয়ে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে ঐশ্বর্যের ফুলের গয়নার বেহাল দশা। পরনের শাড়ি এলোমেলো, চুল অগোছালো, ফর্সান একটা লাল বর্ণ ধারণ করেছে। ফুলে লাল হয়ে উঠেছে ডাগর ডাগর নেত্রজোড়া, চিকন ঠোঁটজোড়া কান্নার চোটে তিত্তির করে কাঁপছে। ঐশ্বর্য হঠাৎ রুবাবের বুক থেকে মুখ তুলে ফুপাতে লাগলো। রুবাবের মুখটা আজলা ভরে দুই হাতে নিল, কপালে চুমু করে কপালে কপাল ঠেকালো, তারপর ঢোক গিলে বলল, যেতে দিব যদি আমি যা চাই দেওয়া হয়। রুবাব ঐশ্বর্যের চোখ জোড়া মুছে চোখের পাতায় চুমু খেলো, বলল, কি লাগবে বলেই দেখো। তো রুবাব আসার ব্যবস্থা করে যাও। ঐশ্বর্যের কথার মানে বুঝতে সময় লাগলো না রুবাবের। হতভম্ব হয়ে এক পর্যায়ে শব্দ করে হেসে ফেলল। ঐশ্বর্যের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমার বউটা তো কখনো আবেগী ছিল না, বোকা বোকা কথা বলতো না। এ কদিনে শীতলে ছোঁয়া লেগেছে বুঝি। কথা ঘোরাবে না রুবাব, আমি যা বলছি তাই হবে, নয়তো যাওয়া হচ্ছে না, এই বলে দিলাম। আরে বাবা, হাতে সময় নেই, আর 10 দিন পরেই আমার জয়েন্ট। বেবি নেওয়ার প্ল্যান কি এভাবে হয়? এবার এসে না হয়। আল্লাহ চান তো এইবার হবে। প্লিজ প্লিজ রুবাব। অগত্যা ঐশ্বর্যের জেদের কাছে রুবাবকে হার মানতে হলো। ঠিক করলো কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে, কারণ বইয়ের আবদার রাখতে একান্তই সময়ের প্রয়োজন। চেষ্টা করুক, বাকিটা আল্লাহ ভরসা। শখ, ভালো আছো তো তুমি? হুড়মুড়িয়ে রুমে ঢুকে উক্ত কথাটি আমতা আমতা করে বলল অর্ক। খুব নার্ভাস সে, আসলে বন্ধুদের ঠেলাকে এভাবে ঢুকতে হয়েছে। একদল হাড়ে বজ্জাত বন্ধু কপালে জুটেছে, ঢুকতে গিয়ে সজোরে বাড়ি খেয়েছে হাতের কনুইতে। শখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে। অর্ক কি বলবে বুঝতে না পেরে শুধু মুখ কাচুমাচু করছে। তার অবস্থা দেখে শখের কেন জানি ভীষণ হাসি পেল, ভালো লাগলো। শুধু সে না, অর্ক নার্ভাস। বিয়েটা এত তাড়াতাড়ি হলো, তাদের মাঝে বোঝাপড়া হয়নি, সেভাবে কথা হয়নি, কারো পছন্দ অপছন্দের ব্যাপারে জানা যায়নি। এসব না হয়ে অবশ্য ভালো হয়েছে, এখন যা হবে হালালভাবে হবে। কামরানরা বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। সে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে ভেতর থেকেও লক করলো, তারপর ধীর পায়ে সে বসলো বিছানার এক কোণে। আমতা আমতা করে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো শখের দিকে, নরম সুরে বলল, পছন্দের খাবার এনে দিয়েছি, খাওনি কেন? পেট ভরা। এখনো মন খারাপ? শখ জবাব দিল না, ধীরে ধীরে মাথা নিচু করে নিল। অর্ক বলল, কালই ওই বাড়িতে নিয়ে যাব। আগে ছিল একটা বাড়ি, এখন হলো 2টা বাড়ি। আজ থেকে 2টা বাড়ি তোমার, যখন ইচ্ছে যাবে আসবে। এরপর কেউ আর কোনো খোঁজ পেল না। কিছুক্ষণ পর শখ নিজে থেকে নিচু স্বরে বলল, নামাজ পড়বো, অজু করে আসুন। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই অর্ক ভীষণ খুশি হলো। এতক্ষণ ধরে ভাবছিল কথাটা কিভাবে বলবে। মেয়েদের নানান সমস্যা থাকে, সে যদি আগ বাড়িয়ে বলেও, আর যদি সমস্যা থাকে মেয়েটা লজ্জা পাবে, তাই বলতে পারছিল না। তবে প্রস্তাব যখন শখের থেকে এসেছে, সে বসলো না, চট করে অজু করে এলো। সে এলে শখ অজু করে এসে অর্কের আগাপিছু নামাজে দাঁড়িয়ে গেল। দুজনের হাত তুললো রবের দরবারে, দোয়া করলো নিজের দাম্পত্য জীবনের জন্য, বাকি 3 কাপড়ের জন্য। নামাজ পড়ে শখ উঠে বসতে অর্ক একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিল, বলল, এখানে দেনমোহরের নগদ টাকা আছে, আর আর ছোট একটা গিফট। খুলে দেখো পছন্দ হয় কিনা। নেদারল্যান্ড গিয়েছিলাম, সেবার খুব শখ করেই এনেছিলাম। মমের জোড়া মমকে দিয়েছি, আজকে বউ না মানে তোমারটা তোমাকে দিলাম। শখ গিফটের প্যাকেট খুলে দেখে অসম্ভব সুন্দর এক জোড়া স্বর্ণের চুড়ি। সে চুড়ি জোড়া দেখে তাকালো অর্কের দিকে, তারপর এগিয়ে দিতে ধপ করে অর্কের হাসি মুছে গেল, বলল, পছন্দ হয়নি? আচ্ছা সমস্যা নেই, আবার এনে দেব। এই কথা বলে সে শখের বাড়িয়ে দেওয়া চুড়ি জোড়া ধরে রাখতে গেলে শখ অন্যদিকে তাকে হাত বাড়িয়ে দিল। লজ্জায় নত যেন সে, তবুও তার দিক থেকে এক ধাপ এগিয়ে এলো, যাতে অর্ক সহজ হতে পারে। আর দুজনের কেউ একটু একটু করে না এগোলে কেউ সহজ হতে পারবে না। অথচ সম্পর্ক টিকে রাখতে চাইলে বোঝাপড়াটাই সবার আগে। শখের বাড়ানো হাত দেখে অর্ক দ্বিতীয় দফা খুশি হলো। ঠোঁটের কোণে হাসির রেশ, খুব যত্ন করে চুড়ি জোড়া পরিয়ে দিল। শখের লজ্জারাঙা মুখের দিকে তাকালো, বুঝলো শখের আরেকটা অস্বস্তির কারণ, তাই বলল, ভয় নেই, যতক্ষণ না তুমি পারমিশন দিবে ততক্ষণ। এই কথা বলে অর্ক থামলো, তারপর এক গ্লাস পানি পান করে গিয়ে বেডের একপাশে শুয়ে পড়ল।
শখ দাঁড়িয়েছে দেখে তাকেও শুয়ে পড়তে বলল। রাতও অনেক হয়েছে, আজ সারাদিন অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শখ ধীর পায়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। তখন অর্ক তাদের বন্ধুদের গল্প বলতে লাগলো। সেসব শুনে হাসলো শখ। অর্ক খুব সুন্দর করে গুছিয়ে স্পষ্ট স্বরে কথা বলে। শখ মনোযোগী শ্রোতা হয়ে গল্প শুনতে শুনতে ঘুমে তলিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হতে অর্ক কাছাকাছি এলো। খুব মন দিয়ে শখের মুখটাকে দেখলো, খুব সাবধানে কপালে আদর রাখলো। তারপর বিড়বিড় করে বলল, বন্ধুর বোন ভেবে নজর না দিয়ে ভুল করেছি, এখন আফসোস হচ্ছে। তবে দিন শেষে তোমাকে পেয়ে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। এই যে ঘুমকুমারী আমার জীবনে আসার জন্য চিরকৃতজ্ঞ আমি। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকাকালীন ভালোবাসার অভাব হবে না আপনার, হতেই দেব না আমি। ওদিকে একচোট ভালোবাসি শেষে সায়ন স্বর্ণ দুজনে একসাথে শাওয়ার নিয়ে এলো, নামাজ পড়লো, একসাথে খেলো। তারপর সায়ন স্বর্ণকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো। কে বলবে এই ছেলেটা এত উন্মাদ ছিল, খাবারটা সারের মতো তেড়ে এসেছিল তাকে ছুঁয়ে দিতে, অথচ তার ছোঁয়াতে কোনো ক্ষিপ্ততা ছিল না, তারা ছিল না। যা ছিল তা হলো ভালোবাসা। এই ছেলেকে বুঝতে হলে তার মতো করে চলতে হবে। এই যে তখন ওভাবে খেপে গেল, বাধা দিল, রেগে যেত, সে যখন মেনে নিল সব ঠান্ডা। এই বুনো খ্যাপাটে ছেলেটা মুখে যতই গালাগাল করুক, বকা দিক, তার বিশেষ দিক সে ভীষণ যত্ন করে ভালোবাসতে পারে, বুকে আগলে রাখতে জানে। তাকে সব রকম ভাবে চেনা হয়ে গেছে স্বর্ণের। তাকে কখন কিভাবে থামাতে হবে তাও বুঝে, কখন কিভাবে তার পেট থেকে কথা বের করতে হয় তাও জানে। এখন যেমন স্বর্ণের হাত বাড়িয়ে সায়নের মাথা চুল টেনে দিতে থাকলো। সায়ন শান্ত ভদ্র ছেলের মতো স্বর্ণের গলার ভাঁজে মুখ গুজে আছে, ঘুম ঘুম ভাব। তখন স্বর্ণ জিজ্ঞাসা করলো, ঘুম পাচ্ছে? হুম। বললে না তো তখন কোথায় গিয়েছিলে? কবরস্থানে। কেন? ইয়াসিরের সহকারী বুরাকের জানাজায় শরিক হতে। জানিস, বুরাক কিয়ারাকে কিডন্যাপ করেছিল, আটকে রেখেছিল, বিয়েও করেছিল। কিয়ারা তাকে মানতে না পেরে সুইসাইড করেছে। পরে ছেলেটা নিজের জীবনটাও শেষ করে দিল। কিয়ারাকে চিনতে পেরেছিস? আমাদের শীতলের বেস্ট ফ্রেন্ড। এর পেছনেও ইয়াসির আছে। এখন কথা হচ্ছে, শীতলের কানে গেলে কি যে হবে আল্লাহ জানে। তোমরা গিয়েছিলে কেন? জানলেই বা কিভাবে? ইয়াসির খবর পাঠিয়েছিল জানাজায় শরিক হওয়ার যাওয়ার জন্য। না যে উপায় আছে। পৃথিবীর সব ক্ষমতা অহংকার জানাজার কাতারই শেষ। আজ যে খাটিয়ায় বুরাক, কাল আমি। থামো, ঘুমাও। সায়ন নিঃশব্দে হেসে ফেললো। স্বর্ণকে বুকের সাথে চেপে ধরে ঘুম ঘুম স্বরে বলল, ছেড়ে যাস না রে জান। তোকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার, মরে যাব আমি। দরকার হলে নিজের হাতে খুন করে যাস, তবুও একা ফেলে যাস না। এই কথা বলতে বলতে সায়ন ঘুমে তলিয়ে গেল। স্বর্ণ শুনে গেল প্রেমিক পুরুষটার কথা। চাঁদের আলোয় মন ভরে দেখলো সায়নের মায়া ভরা মুখ। সে জানে এই চঞ্চলে পুরুষটার বুকে একটা বাক্স আছে, সেই বাক্সে একান্ত ব্যক্তিগত কিছু কষ্ট লুকানো আছে। হসপিটালে শুদ্ধ শীতলের বিয়ের দিন ইয়াসির সেদিন সবার চোখের সামনে সায়নকে পরগাছা বলেছিল। অপ্রকাশিত সত্যিই প্রকাশ হয়েছিল। সেদিন সায়ন বাড়িতে এসে চুপচাপ শুয়ে পড়েছিল, সেও এসেছিল, বুকের মাঝে আগলে নিতে এভাবে আগলে রেখেছিল। তার এই উন্মাদ পুরুষটাই নীরবে নিঃশব্দে অঝরে কেঁদেছিল। তার চোখের পানি তার গলা ভিজিয়েছিল। সেদিনের বাকি রাতটুকু জেগেছিল, ঠিক এভাবে বুকে আগলে রেখে বুঝিয়েছিল সে আছে, ছিল, মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গেই থাকবে। পাক্কা 20 মিনিট ধরে শীতলকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুদ্ধ। তার হাতে শক্তপোক্ত মেহগনি গাছে চেলা কাঠ। শীতল লাল জামদানি বাঙালিয়ানাভাবে পড়েছে, গায়ে সুগন্ধিওয়ালা কাঁচা ফুলের গয়না, সরু কোমরে শুদ্ধের দেওয়া সেই কোমর বন্ধনী, লম্বা খোলা চুল, সব মিলিয়ে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। শুদ্ধ থমথমে মুখে ভ্রুজোড়া কুচকে তাকে আপাদমস্তক দেখলো। রাতের বেলা সেজেছে কেন বলে চেলাকাট দিয়ে মারতে গেলে শীতল ভয়ার্ত চোখে তাকালো। তার এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না সে। তাকে তাকাতে দেখে শুদ্ধ একবারই বসিয়ে দিল, ধমকে বলল তার দিকে তাকালেই মেরে প্রতিবন্ধী করে দিবে। অগত্যা শীতল মাথা নিচু করে কান ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভেজা স্বরে বলল, কি করেছি আমি? মারছেন কেন আমায়? কিছুদিন আগে না আমরা প্রেম করে বিয়ে করেছি? কষ্ট করে পাওয়া বউকে কেউ মারে? আমি প্রেম করিনি, বিয়েও করিনি। আমি সিঙ্গেলে থাকবো। বের হন আমার রুম থেকে। কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারবো না আমি। শুদ্ধর কথা শুনে শীতল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি বলে এই লোক? মন নিল, দেহের দখলদারি খাটালো, এখন বলে কিনা সিঙ্গেল। এই লোক কি গাছের সাথে বাড়িটারি খেলো নাকি নাকি মালমূল খেয়ে এসেছে? যদি তা না হয় তাহলে হঠাৎ মতিভ্রম হওয়ার মানে কি? তাকে যেতে না দেখে শুদ্ধ আরেক বাড়ি মারার আগে শীতল হাউমাউ করে কেঁদে উঠলো, মুখে বলতে লাগলো, আর মারবেন না শুদ্ধ ভাই, চালাকাঠের মার খুব লাগে, আর করবো না আমি। আপনি যা বলবেন তাই। আপনি সিঙ্গেল, আমি সিঙ্গেল, পৃথিবীতে যে যেখানে আছে আমরা সবাই সিঙ্গেল। কাঁদো কাঁদো সুরে এই কথা বলতে শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। পানি পান করতে করতে বেডে শীতলের কথাগুলো শুনল।
1.5 ঘন্টা আগে রুমে এসে দেখে শীতল বেঘরে ঘুমাচ্ছে। ক্লান্ত মুখটা দেখে মায়া লাগছিল দেখে ডাকেনি। শীতলের গায়ের ফুলের গয়না খুলেছে, চুলে বিনুনি করেছে, নামাজ পড়েছে, তবুও শীতল জাগা পায়নি। সে নামাজ পড়ে উঠে পানি মুখে নিতেই ব্যাঙাচির ঘরের ব্যাঙাচি ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেঁদে উঠল। ভুলভাল বকছে, এখনো কাঁদছেও। মাঝরাতে কেউ শুনলে কি ভাববে? তবে এটা নতুন কিছু নয় দেখে শুদ্ধ অবাক হলো না, রাগলো না। গ্লাসে পানি নিয়ে শীতলের কাছে গেল, নরম সুরে বলল, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই, পানি খা। এই কথা বলে পরপর দুবার শীতলকে ডাকতেই শীতল চোখ পিটপিট করে তাকালো। নিজের অবস্থান ধাতস্থ করে উঠে বসলো। বুঝলো স্বপ্ন দেখছিল। গ্লাসটা নিয়ে পানি পান করলো। ঘুম ছুটে গেছে তার। স্বপ্ন দেখে কাঁদছিল বুঝে মনে মনে নিজে একচোট হাসলো। শুদ্ধের গ্লাসটা রাখতেই সে বলল, কখন এসেছেন? ডাকেননি কেন আমায়? আসলে মাথা ব্যথা করছিল, চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি। খেয়েছেন আপনি? মাথা ব্যথা কমছে? না। শুদ্ধ দুজনের বালিশ ঠিকঠাক করে শুতে ইশারা করলো। শীতলও কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। শুদ্ধ হাতের উপর ভর দিয়ে শুয়ে শীতলের কপালে টিপে দিতে লাগলো। শীতল চেয়ে চেয়ে দেখলো বিশুদ্ধ পুরুষটাকে। খেয়াল করলো শুদ্ধ সাদা পাঞ্জাবি পাজামা পরে আছে। এই বেশ লাগে তার ব্যক্তিগত পুরুষটাকে। তারপর কি ভাবলো কে জানে, লজ্জায় গালজোড়া লাল হয়ে উঠলো, ওষ্ঠজোড়া লাজুক হাসলো। শুদ্ধ শীতলের দিকে তখনও তাকিয়ে থাকার কোনোটাই নজরে এড়ালো না তার ঠোঁটেও ফুটলো মিটি মিটি হাসি, চোখে দুষ্টু চাহনি। ওর এমন দৃষ্টিতে শীতল নত যেন হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মৃদুভাবে। ইচ্ছে করে যে বিশুদ্ধ পুরুষ তাকে লজ্জা দিচ্ছে বুঝতে বাকি রইল না। তবে এই মানুষটার ছোঁয়া সর্বাঙ্গে মেখেছে, তবু এই দৃষ্টি যেন নতুন করে ঘায়াল করে দিচ্ছে তাকে। তার লাজুক ভাব দেখে শুদ্ধ ভ্রু নাচাতে শীতল 2 হাত দিয়ে তার চোখ ঢেকে দিল। এই চোখ জোড়া ভারী দুষ্টু, বড্ড জ্বালাচ্ছে। কিসব আবদার করছে তার এহেন কাণ্ডে শুদ্ধ হাত সরিয়ে তার নিজের আঙ্গুলের ভাঁজে শীতলের আঙ্গুল রাখলো। নিচু স্বরে বলল, কেউ কি আমাকে দেখে লজ্জা পাচ্ছে? যাই, ফুটেজটা তাহলে নিয়ে আসি। এ কথা বলে উঠতে গেলে শীতল আটকে দিল। শুদ্ধর বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলতে লাগলো, এই না প্লিজ, এই যে দেখুন আমি লজ্জা পাচ্ছি, খুব লজ্জা পাচ্ছি। ওর কাণ্ডে শুদ্ধ এবার শব্দ করে হেসে ফেললো। বুকের উপর টেনে নিল ছোট্ট শরীরটাকে। তাকে এভাবে হাসতে দেখে শীতলের মন ভরে গেল, চোখ জোড়া যেন জুড়িয়ে এলো। সে নিজেও মিটিমিটি হাসতে হাসতে মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মুখের হাসিটুকু 1000 বছর অমলিন থাকুক। আমার ভাগের সবটুকু সুখ, সব ভালোবাসা আপনার জীবনে পুষ্পকলির ন্যায় ফুটে উঠুক। রাতের ঘোর কাটিয়ে পরের দিন নতুন এক সকালে সূচনা হলো। সকাল 8:30টার মধ্যে বাড়িতে হট্টগোল শুরু হয়ে গেছে। নাস্তার পর্ব শেষ, তবে নবদম্পতিদের খাওয়ার টেবিলে ডাকা হয়নি। রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সকালের খাবার। নতুন বিয়ে, একটু লজ্জা, একটু অস্বস্তি লাগবে, এটা স্বাভাবিক। তাছাড়া ছেলেমেয়েদের অকারণে লজ্জা দিতে চাননি কেউই। যদিও ভাবিরা গোসলের ব্যাপারে গায়গুই করছিল, মজা নেওয়ার জন্য ডাকতে যেতে চাচ্ছিল, কিন্তু সিরাত বারণ করলেন, কারণ সায়ন এসব মজা বুঝলেও শুদ্ধ বুঝবে না। ওই ছেলের মুক্ত না যেন ধারালো ব্লেড, কি বলতে কি বলে বসবে, তখন হবে আরেক বিপদ। আর শুদ্ধ গতদিনও গোসলের জন্য বাগানে যেতে চাচ্ছিল না। সিতারা বলে কয়ে রাজি করালেও পাজামা পাঞ্জাবি পরে গিয়েছিল। হলুদের পরনের পোশাক নষ্ট করেছে, তবুও পাঞ্জাবি খুলেনি, লুঙ্গিও পরেনি। ভাবিদের হাতে গোসলের পানিও ঢালতে দেয়নি। তার মতে সারা জীবন নিজেরা গোসল করতে পারলে বিয়ের দিন অন্যের সাহায্য লাগবে কেন? সাবান ঘষা মাজা করার জন্য নিয়মের দোহাই দিলে মা চাচিরাই হলুদ ছুঁয়ে একমগ পানি ঢালুক, তবু ভাবিরা না মানে না। বিয়ের আগের দিন যে ছেলেটা এত কাহিনী করলো, সেই ছেলে এই সকালের গোসলের কাহিনী মানবে না, বরং খুব রেগে যাবে। কারণ এটা কিসের গোসল তা সবাই জানে। কিছু কিছু ব্যাপার গোপনেই সুন্দর। তাকে ডাকলে গেলে সে মুখের উপর চটাস করে বলে বসতে পারে, বিয়ের পর দিন সকালবেলা লোক দেখিয়ে গোসল করলে পূর্ণ হয়, নেকি পাওয়া যায়। আসলে কি যায়, যদি যায় আগে প্রমাণ দেখানো হোক, তারপর সে যাবে। শুধু বাড়ি না, দরকার হলে সামনে চৌরাস্তায় গিয়ে গোসল সারবে। ছেলেটা যখন রেগে যায় তখন এভাবেই কথা বলে। সকালবেলা শুধু শুধু তাকে রাগানো উচিত হবে না। এভাবে নানান কথার চলে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করলেন সিরাত, কিন্তু তারা শুনছে না। সিমিনও টু শব্দটি করছেন না, কারণ মেয়ে জামাইকে নিয়ে কি বা বলবেন, বলা কি সাজে, তাই নিজের কাজ করে যাচ্ছেন। ওনাকে চুপ দেখে এবার বাধ্য হয়ে সিতারা মুখ খুললেন, বললেন, ওরা পড়াশোনা জানা বুঝদার ছেলে মেয়ে, ওদের আর কি শিখাবি? যুগ কি আর এককালে পড়ে আছে? তাছাড়া রুমেই ওয়াশরুম আছে, বাকিটা ওদের উপর ছেড়ে দে। তোরা নাস্তা পানি কর, ওরা একটু পরেই নেমে আসবে। শাপলা, কথা পারাস না মা। আমার শান্ত ছেলেটা রেগে গেলে আরেক বিপদ। তাছাড়া গতকাল কম ধকল গেল না, একটু রেস্ট করুক, ধীরে সুস্থে আসুক। তোরা পেয়ারা খাবি? পেরে এনে দিব। ওনার কথা শুনে কেউ আর কিছু বলার সাহস করলেন না। তবে বিয়েতে এসে মনক্ষুণ্ণ হয়েছেন, সবকিছুতে বাধা দেয়। বিয়ে বাড়িতে হাসি ঠাট্টা করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু না,
গতদিনও শুদ্ধ গোসল করানোতে আপত্তি করলো, ভাবিদের হাতে নাকি গোসল করবে না, সেই সঙ্গে জারি করলো দুঃসম্পর্কের ভাই বা দুলাভাই নতুন বউদের কোলে নিতে পারবে না। নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিন বা পরের দিন দেবরকে তো ভাবি গোসল করিয়ে দেয়। দুলাভাইরা মজা করে ভেজা গায়ে থাকা শালীদের কোলে নেয়, কত মজার মজার ইয়ার্কি করে, প্রথম রাত নিয়ে পরামর্শ দেয়। বাঙালি বিয়েতে সচরাচর এমনই হয়ে থাকে। তাহলে এদের বেলা এত বাধা কেন? এতই যখন বাধা, তাহলে ডেকেছে কেন? একা অনুষ্ঠান স্বার্থ এসব নিয়ে ফিসফাস করতে করতে তারা বাগানের দিকে চলে গেল। গিনিরা কেউ সেসব নিয়ে মাথা ঘামালো না। বাড়ির সন্তানদের নিজ হাতে পেলে পুষে বড় করেছেন ওনারা জানেন কে কেমন, কোন বিষয়টা ছেলেরা কিভাবে নিবে। বুঝার পর থেকে ছেলেরা টি শার্ট ছাড়া ড্রয়িং রুম অব্দি আসে না, খুব লজ্জা করে। ওনারাও নক না করে ছেলেদের রুমে প্রবেশ করে না। এগুলো হচ্ছে ভদ্রতাবোধ। যতই তারা নিজেরা সম্পর্ক করে বিয়ে করুক, গোসল নিয়ে বড়দের সামনে কাহিনী করলে লজ্জা পাবে। কি দরকার শুধু শুধু ওদের লজ্জায় ফেলার? সত্যি বলতে এগুলো ওনাদেরও পছন্দ না। আর মজার ছলে এগুলো প্রশ্রয় দেওয়ার মানে হয় না। বাড়ির ছেলেরা কোনো কালেই ভাবিদের সাথে কেন কারোর সঙ্গে আবুল তাবুল ফাজলামি করে না, যা করে ভাই বোনের সাথে। তাহলে আজ কেন করবে? সিতারার কথা অনুযায়ী সত্যি সত্যি ঘড়ির কাঁটা যখন নয়ের ঘরে ছুঁই ছুঁই, তখন 3 জুটি ড্রয়িং রুমে উপস্থিত হলো। বউয়ের পরনে সুতির শাড়ি, ছেলেদের পরনে টি শার্ট আর ট্রাউজার। ওরা নিজেরা কথাবার্তা বলছে, একে অপরকে পচাচ্ছে, ইশারায় কী সব বলে মিটিমিটি হাসছে। একটু পর ছেলেরা গেল বাগানে, আর মেয়েরা এলো রান্নাঘরে। রান্নাঘরের সামনে যারা কাজ করছিল স্বাভাবিকভাবে কথা বলল, গতদিনের কিছু ব্যাপার নিয়ে গল্প করলো, হাসলো। তবে ওদের 3 জনের চোখে মুখে লজ্জা ভাব তিনজা বুঝলো। ওনারা সহজভাবে এটা ওটা বলায় তাদের মধ্যে যতটুকু জড়তা ছিল নিমিষেই কেটে গেল। সত্যি বলতে স্বর্ণ শীতল ঐশ্বর্য নিচে নামতে বেশ লজ্জা পাচ্ছিল, এখন ঠিকঠাক। এরপর ভিডিও কলে তারা শখের সঙ্গে কথা বলল, তারা দিল তাড়াতাড়ি আসার। 12টার পর ড্রয়িং রুমে পা রাখলো সঘ অর্ক। তাদেরকেও পচানো হলে গল্প হলো। গোল হয়ে বসে অনুষ্ঠানে পাওয়া উপহারগুলো দেখতে বসলো। সিতারা তখন হাতে করে একটা ব্যাগ এনে বললেন, আজ সকালে এক লোক এসে এটা দিয়ে গেছে, দেখ তো বাবা কি আছে এতে। সায়ন আপেলে কামড় বসিয়ে চিবোতে চিবোতে সেটা খুললো। দেখলো একই রকমের 4টা বক্স। বক্সে ডায়মন্ডের লেটেস্ট মডেলের নেকলেস, খুবই সুন্দর দেখতে। সে 4টা নেকলেস নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, এটা আবার কোন ভূত দিয়ে গেল? একটা না, দুইটা না, চারটা। ও মা গো, টুরু বড়লোক দেখি। তার কথায় ছোটরা হেসে ফেললেও বড়রা ভ্রু কুচকে ফেললেন। ডায়মন্ড হাতের মোয়া নাকি, তাও 4টা যে দিয়েছে তার অন্য কোনো উদ্দেশ্য আছে বোধহয়। কোনো চিরকুট আছে কিনা দেখতে রুবাব ব্যাগ হাতড়ে দেখলো, আছে দেখে খুলে দেখলো চিরকুটে ছোট্ট করে লেখা, আমি কে জানাটা খুব জরুরি। না জানালে উপহার হিসেবে গ্রহণ করবেন না বুঝি? তবে বলি শুনুন, আমি হলাম পৃথিবীর পাপ। রুবাব লেখাটা পড়তে তার দৃষ্টি ঘুরে গেল শুদ্ধর দিকে। শুদ্ধ কমলার খোসা ছাড়িয়ে সাম্যের হাতের প্লেটে রাখছে, সেখান থেকে তুলে তুলে খাচ্ছে শীতল সৃজন সাম্য শখ। সায়ন একবার ভাইয়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। উপস্থিত মেহমান আছে দেখে কথা বাড়ালো না, তবে কিছু বলে কথা কাটাতে হবে তাই বলল তাদের এক ফ্রেন্ডের কাজ। তারপর সেগুলো সাইডে রেখে অন্য কিছু দেখায় মনোযোগী হলো। এসব করতে করতে আরও কয়েক ঘন্টা পেরিয়ে গেল। সময় যেন দৌড়াচ্ছে, বেলা গড়িয়ে যাচ্ছে দেখেছি তারা সবাইকে খেতে ডাকলেন। ছেলেরা সবাই বসলো, অর্ক শুদ্ধর পাশে বসেছে। বেচারা হাসি মুখে খেতে বসলেও তার হাসি বেশিক্ষণ টিকলো না। নতুন জামাই বিধায় যে যা পাচ্ছে প্লেটে তুলে দিচ্ছে। প্লেট দেখে মনে হচ্ছে ছোট ও খাটো খাবারের পাহাড়, তবুও থেমে নেই কেউ। তার অবস্থা দেখে শীতল হাসি আটকে এগিয়ে এলো। শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বলল, বড়বু, খাবার টেবিলে রাজনীতি করা ঠিক হচ্ছে না, আমি মানব না এই অবিচার। রাজনীতি? কে রাজনীতি করলো আম্মাজান? দেখাচ্ছি। এই কথা বলে শেষান রুবাবের প্লেটে আরো খাবার তুলে দিয়ে মিষ্টি করে হাসলো, বলল, বাড়ির সবাই জামাইদের সমান সমান অধিকার। অর্ক এবার নিজেও শীতলের মতো করে হেসে বলল, শালিকা দেখি বহুত চালাক, আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজেরটাকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে বুঝি। সমস্যা নেই, আমাদের ভাইয়ের প্রতি এই অবিচার আমরাও মানব না। এই কথা বলতে বলতে সায়ন আর রুবাব শুদ্ধর প্লেট ভর্তি করে দিয়েছে। শুদ্ধ তাকালো শীতলের দিকে, এই জন্য সে ব্যাঙাচিকে বলে আগ বাড়িয়ে পণ্ডিতি না করতে। তার তো কিছু হয় না, বরং ওর পণ্ডিতির মাসুল তাকে গুনতে হয়। কি দরকার ছিল অন্যকে বাস দিতে যাওয়ার? বড়রা আছে দেখে কেউ কিছু বলল না, খেতে লাগলো। এক পর্যায়ে বড়রা খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসলেন। এদিকে সায়ন, শুদ্ধ, রুবাব, অর্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের একা দেখে 4 মেয়েকে সিমেন্ট ঠেলে দিয়েছে কার কি লাগবে তুলে দেওয়ার জন্যে। অথচ তারা গোল হয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। ছেলেরা যে যতটুকু পারলো খেলো, কিন্তু তাদের প্লেটে এখনো অনেক খাবার দেখে শুদ্ধ শীতলকে ডাকলো, বলল, খাবার যেন নষ্ট না হয়। এই কথা বলে বেসিনে হাত ধুতে গেল। শীতল একবার তাকিয়ে বসে পড়ল শুদ্ধর চেয়ারে। শুদ্ধর এটো প্লেট খেতে শুরু করলো নিজের মতো করে।
না নাক সিটকাচ্ছে আর না কোনো কথা বলছে। ভাবখানা এমন যে এটা খুব সাধারণ ব্যাপার। শুদ্ধ দেখা দেখি সায়ন রুবাবও যার যার বইয়ের দিকে তাকিয়ে উঠে পড়ল। তবে অর্ক মুখ কাচুমাচু করে বসে আছে, সে কি করবে? এই শীতল যেটা অনায়াসে করলো শখ সেটা করবে না, না করাটাই স্বাভাবিক। তাকে এটো হাতে বসে থাকতে দেখে শীতল বলল, নতুন দুলাভাই খাচ্ছেন না কেন? আর কিছু লাগবে? এই না প্লিজ, আসলে আপু সামলে নেবে, আপনি উঠতে পারেন। অর্ক একবার তাকালে শখ এসে পাশে বসলো, নিজে টেনে নিল অর্কের প্লেট। তখন অর্ক উঠে দাঁড়ালো, তবে তার চোখে মুখে বিস্ময়। সে ভাবতে পারে নি শখ তার এটো খাবার খাবে। তখন সায়ন হাসতে হাসতে পুরনো একটা কথা তুলল, সুযোগ বুঝে স্বর্ণের আঁচলে হাত মুখ মুছে বলল, শীতল যখন ছোট ছিল আমরা খেতে বসলেই সবার প্লেট থেকে কিছু না কিছু খেয়ে সে খাবেই, খাবে মানে খাবেই, এটা তার রুটিন। আমাদের হাতে একবার করে খেলে ওর আলাদা প্লেটে না খেলেও হতো। ওর যা পছন্দ আমরা দিলেও শুদ্ধ কেন জানি দিত না, সবাই দিচ্ছে, সে কেন দিচ্ছে না এটাও মানতে পারতো না শীতল। ভাবতো শুদ্ধ দিচ্ছে না তার মানে ওর খাবারই বেশি স্বাদ। ওই নিয়ে রোজ ওদের ঝগড়া হতো। এইটুকু বলতে শীতল লজ্জায় মুখ কাচুমাচু করলো, কোনো মতে মুখের ভাতটুকু গিলে বলল, থামো না ভাই, এখন তো বড় হয়েছি। এই কথা শুনে সিমিন তরকারির বাটি দিতে এসে নিজেও হেসে ফেললেন। তখন সায়ন পুনরায় বলল, এক টেবিলে বসলেও সে ঘুরে ঘুরে সবার কাছে যেত, যা খেতে চাইতো সবাই দিত, শুদ্ধ দিত না। তবুও শীতল শুদ্ধর পাশেই দাঁড়িয়ে থাকতো। শুদ্ধ খাবার যখন শেষের দিকে তখন রাগে কটমট করে বলতো, আমি দাঁড়িয়ে আছি তো নাকি, চোখে দেখে না? তখন শুদ্ধ জবাব না দিলে কিংবা মুরগির রান তাকে না দিলে আগে বাবার পিছনে দাঁড়াতো, নিজের সেফ জেনে বুঝে তারপর বলতো, শুধু বাইরের মুরগিগুলো খায়। সায়ন কথাগুলো বলতে বলতে নিজেও হো করে হাসছে, বাকিরাও তাই। শুদ্ধ ঠোঁটের কোণেও মুচকি হাসি। ব্যাঙাচিটা এভাবেই তো জোর খাটিয়ে মনের জায়গা দখল করেছে, শুধু দখল করেনি ঘরের বউ হয়ে তারপর থেমেছে। এসব কথার মাঝে চোখাচুকি হলো শুদ্ধ শীতলের। দুজনার ঠোঁটের কোণেই মিটিমিটি হাসি, চোখে মুখে পূর্ণতার ছাপ, আর মন কুঠুরিতে একে অপরের প্রতি অসীম ভালোবাসা। অতঃপর এত এত হাসি ঠাট্টার মধ্যে খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। তারপরে সময়টুকু যেন তাড়াতাড়ি কেটে গেল। বিকেলের দিকে বাকি সব মেহমানরা বিদায় হলো। সন্ধ্যার পর রুবাব, ঐশ্বর্য আর শতরূপাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। দেশ ছাড়ার আগে আরেকবার এসে দেখা করে যাবে। তারা যেতেই বাড়ি শান্ত হয়ে গেল। মন খারাপ হলো সবার, তবুও যেতে দিল। তারা যাওয়ার পর সব বইপত্র নিয়ে রেডি হলো, তাকেও যেতে হবে। এখন তো পরের ঘরের প্রদীপ সে, পরের ঘর আলো করাই তার কাজ। একরাশ মন খারাপ নিয়ে তারাও বিদায় হলো। অর্ক আজও কথা দিল সময় পেলে তাকে নিয়ে আসবে। মেয়ে বিদায় করে একরাশ মন খারাপ নিয়ে বড়রা যে যার রুমে চলে গেলেন। ড্রয়িং রুম ফাঁকা হতে বাকি দুই জুটির একজোড়া ছাদে গেল, আরেকজোড়া ব্যালকনিতে সময় কাটালো। এরপরের দিনগুলো যেন চোখের পলকে পেরিয়ে গেল। রুবাবু দেশের বাইরে চলে গেল, নিজ নিয়মে দিন কাটতে লাগলো। যখন ফ্রি থাকে তখন ভিডিও কলে এক দৃষ্টিতে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে। নীরবে নিঃশব্দে দুজনের চোখের কোণ বেয়ে অশ্রু ঝরে যায়। শূন্য বুকটা খা খা করে, ইচ্ছে করে মন মালিনীকে শক্ত করে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে, কিন্তু সেটা তো সম্ভব না। তাকে কাছে পেতে হলে 6টা মাস পার করতে হবে। যদিও সে পৌঁছে ক্যালেন্ডারের পাতায় ক্রস আঁকতে শুরু করেছে, সবার সঙ্গে যোগাযোগ হয় তার। শতরূপা চৌধুরী ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছে। উনি এখন সময় দেন ঐশ্বর্যকে। দুজন ঘুরতে বের হয়, চট করে চৌধুরী বাড়ি থেকে ঘুরে আসে। শীতলরাও আসে, সারাদিন কাটিয়ে চলে যায়। শপিং করার হলে প্ল্যান করে 4 জন একসাথে বের হয়। সারাদিন বাইরে খেয়ে ঘুরে শপিং করে তারপর বাড়ি ফিরে। তাকে মন খারাপের সুযোগটুকু কেউ দেয় না। এভাবে দিন কাটতে কাটতে রুবাবের যাওয়া আরও 1 মাস পেরিয়ে গেল। এখনও 5টা মাস। সময়কে কেন যে ঠেলে পার করা যায় না, কেন যে মানুষ পাখি হতে পারে না, পাখি না হয় না হোক, অলৌকিক শক্তি থাকলেও তো হতো। চুপি সেরে গিয়ে প্রেয়সীকে বুকে জড়িয়ে নিত। এভাবে আরও কিছুদিন পর ঐশ্বর্য সবাইকে অবাক করে দিয়ে পুনরায় তার কাজে মুভ অন করলো। বর্তমানে শুদ্ধর সঙ্গে তার ল্যাবে কাজ করছে ঐশ্বর্য। মাস 3 পরের ঘটনা। সামনে নির্বাচন বিধায় একটু বেশি ব্যস্ত সময় কাটছে সায়নের। কখন ফিরবে কখন যায় বলা মুশকিল। কদিন যাবৎ বাড়িতেও খাওয়া দাওয়া করে না, সারাদিন পড়ে থাকে পার্টি অফিসে, নতুবা শুদ্ধের ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটে। বর্তমানে ওখানে তার দলে ছেলেপুলেরা থাকে। নির্বাচনকে সামনে রেখে ছেলেপুলে নিয়ে প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সে। ভোট আদায় করতে যা যা করা লাগে করছে, কারণ এই শহরের মেয়র হবে, জনসাধারণের পাশে দাঁড়াবে, নিজের শহরকে নিজের মতো করে সাজাবে, এই শহরে নানান পেশার মানুষের ভোগান্তি কমাবে। তবে যেভাবে ভাবছে সেগুলো বাস্তবায়ন করতে আরও পথ হাঁটতে হবে। তার আগে তাকে বিপুল ভোটে জিততে হবে, জেতার জন্য মানুষের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হবে। মন জয় করলে না ভোট পাবে সে, কিন্তু এগুলো এত সোজা না।
সে যেভাবে দাপটের সাথে এই অবধি এসেছে তাতে প্রতি ধাপে ধাপে অনেক শত্রু বাড়িয়েছে। আর বাংলা প্রবাদে আছে, দৃশ্যমান শত্রু থেকে গোপনে শত্রু বেশি ভয়ঙ্কর। কিন্তু চৌধুরী পুত্ররা বুঝলে তো, তারা তো ভয় পায় না, বরং সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এতদিন যেভাবে দাপিয়ে বেরিয়েছে এখনো তাই। কিন্তু মনে রাখা উচিত, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। শত্রু ক্ষমতাবান না হলেও শত্রু, আর শত্রুর কাজ বিধ্বংসী থাপা মারা। তারা মূলত থাকে সুযোগের অপেক্ষায়, আর সুযোগ পেলে বিষ দাঁত বসিয়ে বিষটুকু ঢেলে দেয়। আর এর জলজ্যান্ত উদাহরণ হিসেবে আবু সিদ্দিকের কথাই ধরা যাক। রাজনৈতিক ক্ষমতা হারিয়ে তার অবস্থা এখন ঢোড়া সাপের মতো, না আছে বিষ দাঁত আর না বিষ, তবুও ফনা তুলতে ছাড়ছে না সে। পূর্বের মতো এখনো সায়নকে অপদস্থ করার ধান্দায় আছে। সায়নও জেনে বুঝে হাসি মুখে সহ্য করছে, কারণ ওই মানুষটার হাত ধরে রাজনীতির মাঠে পা রেখেছিল, অনেক কিছু শিখেও ছিল। কেন জানি কৃতজ্ঞতা বোধ থেকে বারবার ছাড় দিচ্ছে, কিন্তু তার ধৈর্য নির্ভর করে মুডের উপর। এখন ছাড় দিচ্ছে, লিমিট ক্রস করলে তাকেও ক্রস সময় লাগবে না। রাজনীতি অবস্থা দেখে এবছর সাধারণ মানুষজন নির্বাচন নিয়ে চিন্তিত, আর সময় এগুচ্ছে, একের পর এক ঝামেলা হতেই আছে। একদল পাতিনেতা ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করছে, নিজেরা ঝামেলা করে এই রোড গায়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। আর লোকমুখে শোনা যাচ্ছে মেয়রের পদে দাঁড়াচ্ছে 3 জন। তারা হলো শাহরিয়ার শাওন, রবিউল কায়সার, কনক আলী। এই কনক সিদ্দিকের সাবেক সহকারী, দেশের বাইরে থেকে ফিরেছে নির্বাচন করার আশায়। সায়নের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে নিজ কাজে ব্যস্ত। তবে তার মাথা ব্যথার কারণ হতে যাচ্ছিল অর্কের বাবা। যদি উনি উপর মহল থেকে আসা লোভনীয় অফারে নির্বাচনে দাঁড়াতেন, শুধু সায়নকে থামানোর জন্য একদল ওনাকে অফার করে যাচ্ছিল, বিনিময়ে ওনাকে শুধু সায়নের বিপক্ষে নির্বাচনে দাঁড়াতে হবে, কারণ তাদের মধ্যে বর্তমানে সায়নের দল ভারী। অর্কের বাবা নির্বাচনে দাঁড়ালে পারিবারিক চাপ কিংবা বনে সংসার বাঁচাতে সায়নকে থামতেই হবে। সবাই জানে চৌধুরী পুত্ররা বোনদের জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত, কিন্তু আশার কথা অর্কের বাবা কোনোভাবে রাজি নয় রাজনীতিতে জড়াতে। উনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। এসব ঝামেলা এড়াতে সুযোগ বুঝে ওনারাও দেশ ছেড়েছেন গতকাল মধ্যরাতে। নতুন আত্মীয়দের সঙ্গে ঠোকাঠুকির ইচ্ছে নেই ওনাদের দেশ ছাড়ার ঘটনা জানার পর শারাফাত চৌধুরী সায়নকে ফোন করে ডাকলেন, এক টেবিলে বসে খেলেন। ওনার অভ্যাস, খাওয়ার আগে ছেলেদেরকে বকাবকি করেন না, যত বকাবকি করার খাওয়ার পর আজও তিনি তাই করলেন। খাওয়ার পর সায়নকে নিজের পাশে বসে সুন্দর করে বুঝালেন রাজনীতির মধ্যে না জড়াতে, আলাদা অফিস করে দিবেন, নিজের হাতে কাজও শিখিয়ে দিবেন, তবুও যেন এসবে না জড়ায়। আগে একা ছিল, এখন স্বর্ণের কথা ভাবতে হবে। এখন 2 জন, আগামীতে 3 জন হবে। একটা পারিবারিক সুস্থ পরিবেশ দিতে হলে এসবে জড়ানো যাবে না। পূর্বের কথা বাদ দিয়ে এখন সরে আসুক। রাজনীতি করলে কারো ভবিষ্যৎ সুন্দর হয় না, বরং দিন শেষে যা হয় তা হলো অপমৃত্যু। এক গালে হাত রেখে সায়ন বাবার কথা মন দিয়ে শুনলো, ভাবলো, তারপর হাত ছেড়ে স্বর্ণকে কাছে ডাকলো। তারপর সবার সামনে জিজ্ঞাসা করলো, আমাকে নিয়ে বা আমার কাজ নিয়ে তোর সমস্যা আছে? ভেবে বল। হঠাৎ এই কথা? যা জানতে চাচ্ছি উত্তর দে। রাজনীতি করো জেনে বুঝেই তো সম্পর্কে জড়িয়েছিলাম, নতুন করে কোনো সমস্যা দেখছি না। তাছাড়া সবই সাধারণ পেশা, যদি বেছে নেয় তাহলে রিস্কগুলো কে নেবে? ভবিষ্যতের কথা যদি বলো তাতেও সমস্যা নেই, কারণ খুব বেশি হলে বিধবা হব, এছাড়া আর কিছুই না। কাটার পথ হাঁটতে গেলে কাটার ভয় পাওয়া কি সাজে না। ক্যারি অন। স্বর্ণের অকপটে বলা কথায় সকলে কথা ভুলে গেলেও সায়ন ঠোঁটে হাসি নিয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল তার স্বর্ণ কোমলের দিকে। অগাধ বিশ্বাস ছিল তার স্বর্ণ এমনই জবাব দেবে। তাছাড়া তাকে যদি জিজ্ঞাসাও করা হয়, চৌধুরী বাড়িতে কেউ তোমার মন পড়তে পারে, গর্ব করে দম্ভ নিয়ে সিনা টান টান করে বলবে তার ভাই শুদ্ধ আর সহধর্মিনী স্বর্ণ তার মন পড়তে পারে। এরা 2 জন সঙ্গে থাকলে সে দুর্গম পথ অতিক্রম করতে পারবে। শারাফাত চৌধুরী আর কিছু বলতে পারলেন না দেখে উঠে চলে গেলেন। সায়নও কনকের ফোন কল পেয়ে স্বর্ণকে ফ্লাইং কিস ছুড়ে বেরিয়ে গেল। পার্টি অফিসের কাছে যেতে দেখলো আজম সহ বেশ কয়েকজন ছেলেপুলের স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে আছে। রবিউলকে নাকি মেরে মেরে খোঁড়া করবে। সায়নও বুঝলো রবি কিছুটা একটা করেছে, যার কারণ আজম রেগে আছে। সে পুরো ঘটনা শুনে বুঝলো রবি নাকি সায়নের নামে মিথ্যা কথা রটাচ্ছে। সায়ন স্বর্ণ নাকি অকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই বাড়ির লোকেরা তাড়াহুড়ো করে তাদের বিয়ে পড়িয়ে দিয়েছে। এমন আরো নোংরা কথা শুনেও সায়ন আপাতত মাথা গরম করলো না, তবে ছেলেদের শান্ত হয়ে বসতে পড়লো। তারা বসলে সে বলল, আলোচনা থেকেই সমালোচনার সৃষ্টি। আমাদের সংস্পর্শে 3 ধরনের মানুষের বসবাস। একদল যতক্ষণ না স্বার্থ ফুরাবে ততক্ষণ জানের বন্ধু, এরপর স্বার্থ ফুরালে পাখি ফুরুত। দ্বিতীয় দল যতক্ষণ তোর হাতে ক্ষমতা থাকবে ততক্ষণ তেল মেরে ফুলিয়ে রাখবে, এরপর ক্ষমতার দাপট শেষ, তারা উধাও। সর্বশেষ যে দলটার কথা বলবো, এরা হচ্ছে সবচেয়ে বেশি নিমখারাপ। এরা প্রথমেই ছায়া সঙ্গী হয়ে কাছে ঘেঁষবে, মিশবে, বিশ্বাস অর্জন করবে, একসাথে থাকবে, খাবে, ঘুরবে,
আবার সুযোগ বুঝে অন্য কোথাও গিয়ে ঠিকই সমালোচনার ঝড় তুলবে, বোঝার উপায়ই রাখবে না। এই সেই ব্যক্তি যে শুভাকাঙ্ক্ষী সেজে এতদিন তোরই ঘাড়ে বসে তোর গাছের কাঁঠাল ভেঙে খেয়ে আবার তোরই গায়ে বমি করেছে। এইটুকু বলে সায়ন থামলো, প্যান্টের পকেট থেকে চুইংগাম বের করে চিবাতে চিবাতে এদিক ওদিক আজও মন দিয়ে কথা শুনলো, তারপর বলল, কিন্তু যা করি নাই তাই নিয়া কেন কথা হইব ভাই? আমরা রবির। আজমকে থামিয়ে দিল সায়ন, ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, সমালোচকের কাজ সমালোচনা করা। তুই যতই ভালো কাজ করিস তারা তোর সমালোচনা করবেই। তারা মূলত আসেই খুঁত ধরতে। যখন খুঁত পাবে না তখন অতীতের থাবা বসাবে, দুর্বলতা খুঁজবে, দুর্বলতার ধার ধরে তোকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু কিন্তু এদের পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দিলেই এতদিনের টার্গেট লক্ষ্যচ্যুত। তাহলে কি করব ভাই? কি করবি? এই কথা বলতে বলতে সায়ন এবার আজমের সামনে দাঁড়ালো, বলল, ঠিক এভাবেই আমার মতো প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়াবি, চোখে চোখ রেখে ঈগল দৃষ্টিতে তাকাবি, তারপর বাম হাত তার চোখের সামনে তুলে অধম্য আঙ্গুল দেখিয়ে বলবি, মাঠ প্রস্তুত, এসো খেলবো। মাঠ আর খাট সিদ্ধান্ত তোমার, বাট খেলা হবে। সায়নের কথা শুনে এতক্ষণ যারা রাগে ফুঁসছিল তারাও হেসে ফেললেন। সিরিয়াস মুহূর্তে হাসিয়ে ছাড়ে এই লোক। সত্যি বলতে ঠিক এই কারণে তারা শাহরিয়ার ভাইকে এত পছন্দ করে, ভালোবাসে। এদিকে অর্কের বাবা মা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা। এত বড় বাড়িতে প্রাণ বলতে শখ আর অর্ক। পরীক্ষার পর বেশ কিছুদিনের ছুটি পেয়েছে শখ, তাই আজ যাবে চৌধুরী নিবাসে। গত রাতে অর্ক বাড়ি যাওয়ার কথা বলার পর থেকে ভীষণ খুশি সে। যতই বাপের বাড়ি কাছে হোক, এক শহরে হোক, কেন জানি বাড়ি যাওয়ার কথা উঠলে মন ভালো হয়ে যায়। ইচ্ছে করে বলা মাত্রই ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে, মাকে জড়িয়ে ধরে মায়ের শরীরে স্নেহময়ী মমতাময়ী প্রিয় গন্ধটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তবুও আফসোস নেই, কারণ ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছে। কিছু বলার আগেই সব কিছু পেয়ে যায়, সেটা হোক খাবার দাবার, পোশাক আশাক কিংবা প্রসাধনী। তাকে মন খারাপ করে থাকতে দেখলে শ্বশুর শাশুড়িও লেগে পড়ে মন ভালো করতে, কাছে টেনে পাশে বসিয়ে হাসির গল্প শোনান। বয়সের দিক থেকে সবার ছোট শখ, তাও বাড়ির একমাত্র পুত্রবধূকে খুব পছন্দ করে তাকে বউ করে এনেছে তার শ্বশুর শাশুড়ি। এই জন্য বোধহয় ভালোবাসার কমতি রাখে না। তবে ওনার ভালোবাসা এই বাড়িতে আসা, যার হাত ধরে এসেছে, সে এখনো মানুষটা অনেক পিছিয়ে আছে। তার উপর আজকাল ব্যস্ত সময় পার করছে। সকালের নাস্তা করে বের হয়, সারাদিন পর রাতে এসে কোনো মতে খেয়ে একটু রেস্ট করে চলে যায়। সময় দিতে না পারায় সরিও বলে। তার খারাপ লাগলেও হাসি মুখে মেনে নেয়, কারণ শুদ্ধকে দেখে জানে একজন সায়েন্টিস্ট কেমন হয়, তাদের সময় কিভাবে কাটে। সে অবশ্য কথা দিয়েছে একটু ফ্রি হলে তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। ছুটির কদিন বাড়ি থেকে ঘুরে এলে তার ভালো লাগবে, তাই পতি মহাশয়ের কথায় আজকে যাচ্ছে বাবার বাড়ি। অবশ্য অর্ক নিজেই ড্রপ করে দিবে জানিয়েছে। বেশ কদিন পর বাড়িতে যাচ্ছে, তাই ভাবলো নাড়ু বানিয়ে নিয়ে যাবে। সাম্য সৃজন শীতল খুব নাড়ু পছন্দ করে। বাড়িতে পা রাখতে না রাখতে আগে জিজ্ঞাসা করবে, আপু লাদু আনুনি? তারপর শুরু হবে হাতাহাতি, কাড়াকাড়ি, একচোট মারামারি হলেও হতে পারে। ভাই বোনদের কথা মনে করে হাসলো। তারপর কাজ গুছিয়ে গেল রেডি হতে। চুলে চিরুনি চালাতে চালাতে দৃষ্টি পড়ল আয়নার প্রতিবিম্বের দিকে। তার ঠোঁটের কাছটা একটু সামান্য ফুলে আছে। ঠোঁট থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। পানির শব্দ আসছে, অর্ক শাওয়ার নিচ্ছে। তা মনে হতে সে লজ্জায় লাল হয়ে গেল, মিটিমিটি হাসলো। কেন জানি মন থেকে সরাতে পারে না সেদিনের সেই ঘটনা। আসলে ঘটনার ওদের বিয়ের 2 সপ্তাহ পরের ঘটনা। সেদিন সকালে ওর শাশুড়ি ও বৌমা মিলে নাস্তা তৈরি করছিল। সে শাশুড়ির পাশে দাঁড়িয়ে ডিমের খোসা ছাড়াচ্ছিল। তখন তার শাশুড়ি ফল কাটতে কাটতে বললেন, বিয়ের আজ 2 সপ্তাহ, এতগুলো দিনে একদিনও চুল ভেজা দেখলাম না। কোনো সমস্যা? সমস্যা হলে বলো। আমি বলেছি না, আমাকে আগে ফ্রেন্ড ভাববে, তারপর শাশুড়ি। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন বুঝতে কষ্ট হয়নি তার। কি বলবে, কি বলা উচিত বুঝতে না পেরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর কাজের বাহানায় কোনো মতে পালিয়ে বেঁচেছিল। সেদিনের পর আকার ইঙ্গিতে আরও কিছু বলতেন, ছেলের সঙ্গে প্রেম করতে পরামর্শ দিতেন। সেসব বলতে গিয়ে নিজে হো হো করে হেসেছেন। কোনো মতে হাসি থামিয়ে পুনরায় বুঝিয়েছেন সহজ হতে। এদিকে ওনার ছেলে ভদ্র মহাশয়, বউয়ের প্রতি সব রকম খেয়াল থাকলেও আগ বাড়িয়ে কাছে আসে না, তাহলে মেয়ে হয়ে সে কিভাবে এগোবে। কিন্তু শাশুড়ির এমন কথা শুনলে লজ্জায় কুকড়ে গেলেও কিছু বলতে পারে না। তাই একদিন বুদ্ধি করে সকালে গোসল সেরে বের হতে অর্কের মুখোমুখি পড়ে। সে ভেবেছিল অর্ক এখন উঠবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে ততক্ষণে অর্ক উঠে ভ্রু কুচকে তাকিয়েছিল। ধরা পড়ে থতমতকে কিছু বলার শব্দ খুঁজে পাচ্ছিল না। তাকে লজ্জায় লাল হতে দেখে অর্ক কিছু একটা আন্দাজ করেছিল। নিজেও মিটিমিটি হাসতে হাসতে বলেছিল, মম কিছু বলেছে তাই না?
না না, তেমন কিছু না। বুঝেছি, তবে তুমি পারমিশন দিলে তোমাকে সাহায্য করতে পারি। কি সাহায্য? তুমি চাইলে রোজ সকালে তোমার ফরজ গোসলের কারণ হতে পারি। অর্কের মুখে এই কথা শুনে তার ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে যেতে। তারপর থেকে অর্ক সুযোগ পেলে একটু একটু দুষ্টুমি করত, কখনো কখনো লজ্জা দিয়ে খুব হাসতো। তারপর কিভাবে কিভাবে যেন সম্পর্কটা সহজ হয়ে এলো। একটু একটু করে মানুষকে বেশ ভালো লাগতে শুরু করলো। তার যত্ন, আগলে রাখা, ছোটোখাটো ব্যাপারে খেয়াল রাখা, সব মিলিয়ে দুর্বল হতেই হলো। এভাবে আরও কিছুদিন পর এক রাতে হঠাৎ গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আবদার করলো। লজ্জায় মরিমরি হলেও সে বাধা দেয়নি। অতঃপর ভালো লাগায় ভালোবাসায় দিনগুলো কাটছে। আরে শীতল রানী যে, এত রোদের মধ্যে এইখানে কেন? বাড়ি যাবে না? হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ, হাতে আধা খাওয়া কোন আইসক্রিম। সে আপাতত দাঁড়িয়েছে ফটোস্টেটের দোকানের সামনে। কিছু নোট ফটোকপি করতে হবে। পাশে দাঁড়ানো এই মানুষটাকে চিনে সে। অনেক আগে এই লোকটাকে সায়ন ভাইয়ের সঙ্গে দেখেছে। তবে নামটা বোধ হয় কনক নতুবা রনক। এই দুই নকের ভিতরে যে কোনো একটা নক হবে তা শিওর। সে যে নাম গুলিয়ে ফেলেছে বুঝতে দিল না কনককে। কেউ কিছু জিজ্ঞাসা করলে জবাব দেওয়াটা ভদ্রতা, তাই সুন্দর করে জবাব দিল। এতে এই নোটগুলো ফটোকপি করে চলে যাব ভাইয়া। ও আচ্ছা, শীতল তোমার ফ্রেন্ড কিয়ারা না কি যেন নাম, ও কই? ওকে দেখে নাই কেন? ওর খোঁজ জানো? কিয়ারার কথা উঠায় ধপ করে শীতলের হাসিটুকু মুছে গেল। ছোট্ট করে উত্তর দিল, না। আমি জানি, তবে জানতে চাইলে সাইডে আসো, সব কথা সব জায়গায় বলা যায় না। এই কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকালো। তারপর কনকের পিছু পিছু এক সাইডে দাঁড়ালে কনক শুরু থেকে পুরো ঘটনাটুকু শীতলকে জানালো। সব শুনে শীতলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। পর মুহূর্তে ওর মনে হলো এই লোকটা মিথ্যা বলতে পারে, হতেও পারে অন্য কোনো চাল। তাই সব শুনেও সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে চুপ দেখে কনক পুনরায় জানালো কিয়ারার কথা নাকি শুদ্ধ সায়ন আগে থেকে জানতো, ইচ্ছে করে তাকে জানায়নি। সে মিথ্যা বলছে না। বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে যেন সায়নকে জিজ্ঞাসা করে। এই কথা শুনে শীতল যেন বাকখারা হয়ে গেল। যদি এটা সত্যিও হয়, তবে ইয়াসিন নামক লোকটাকে যতটুকু ঘৃণা করতো তার থেকে 10 গুণ বেশি ঘৃণা করবে। কারো মৃত্যু কামনা নাকি করতে নেই, কিন্তু এই লোকটার জন্য আল্লাহর 30টা দিনই সে মৃত্যু কামনা করবে। এর আগে তাকে সায়নের মুখোমুখি হতে হবে। মনে মনে এসব ভেবে শীতল আর দাঁড়ালো না। হাতের আইসক্রিম ছুঁড়ে কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলো। কোনো মতে রিক্সায় উঠে ঝরঝর করে কেঁদে ফেললো। তার অশ্রুভর্তি চোখের তারায় ভেসে উঠল প্রিয় বান্ধবীর হাসি মাখা মুখ, ভেসে উঠল কত শত জমানো স্মৃতি। তার জন্যে কিয়ারার এই হাল মানবে কিভাবে? সে কিভাবে সইবে এই কঠিন সত্য? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।